গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে? সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি আমি আপাতত। চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক নাকি? স্যার, আজকে শেষে গান। আজ প্রতিদিন গান শুনলে হবে? হ্যাঁ, মাঝে মাঝে শোনাতে হবে, প্রতিদিন শোনালে ইন্টারেস্ট হারিয়ে যাবে। ওকে, আমাদের ক্লাসে লাস্ট কতটা হয়েছিল? লাস্ট আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি পড়েছিলাম, তাই তো? তারপর থেকে আজকে শুরু করব। 1 মিনিট দাঁড়াও, সবাই জয়েন হয়ে যাও। ওকে, শুরু করি চলো। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কি, যে অভিকর্ষীয় স্থিতিশক্তি কি জিনিস সেটা ভালো করে বুঝেছিলাম। ওই অভিকর্ষীয় স্থিতিশক্তি অভিকর্ষীয় স্থিতিশক্তি যখন আমরা পড়ি, আমরা দেখেছিলাম যে একটা বস্তুর মধ্যে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হবে সেটা তাকে কোন পাথে নিয়ে যাওয়া হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, সেটার উপর ম্যাটার করে না। তাকে যদি সোজাসুজি তুমি এই উচ্চতায় নিয়ে যাও, তাও বস্তুর মধ্যে এমজিএইচ স্থিতিশক্তি সঞ্চিত হবে। আবার যদি তাকে একটা পাথের উপর দিয়ে নিয়ে যাও, মানে একটা এরকম নততল বরাবর বা এই দিক বরাবর, যেদিক ইচ্ছা, যদি এইচ উচ্চতায় নিয়ে যাও, সেই ক্ষেত্রেও এমজিএইচ স্থিতিশক্তি বস্তুর মধ্যে সঞ্চিত হবে। এটা ছিল আমাদের লাস্ট পয়েন্ট। এবার আমরা বলেছিলাম এই ক্লাসে একটা আমরা খুব ইম্পর্টেন্ট থিওরি করব, যার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। কি বললাম? আমি বলেছিলাম এই ক্লাসে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট থিওরি করব, যার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। এই ওয়ার্ক এনার্জি থিওরামটা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? কি জিনিস সেটা খুব ভালো করে বুঝতে হবে। কারণ এই একটা থিওরি, যেটা তুমি যদি একবার বুঝে নাও, দেন বড় বড় অঙ্ক তুমি 2 লাইনে করে নিতে পারবে। ওই যে আমি নিউটনস ল করানোর সময় বলেছিলাম, একটা অঙ্ক ছিল যে একটা বুলেট এসে কাঠের এতে হিট করলে কতটা দূরত্ব যাওয়ার পর থেমে যাবে, এই টাইপের যে অঙ্কগুলো, সেগুলো তুমি 1 লাইনে মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে। ওকে, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ক্লাস শেষে করো কই, 1 লাইনে মুখে মুখে অ্যান্সার দিয়ে দিতে পারবে, তোমাকে কোনো ঝামেলা সৃষ্টি করতে হবে না।
তো ওয়ার্ক এনার্জি থিওরাম কি বলছে সেটা আগে আমরা বুঝি। ওকে, ওয়ার্ক এনার্জি থিওরাম কি বলছে সেটা আগে আমরা বুঝি। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাদের এটা কোথায় ছিল? এক সেকেন্ড, চলো লেটস স্টার্ট। তাহলে আমাদের আজকের ফার্স্ট থিওরি ওয়ার্ক এনার্জি থিওরাম, ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরি, যেটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কি থিওরির নাম কি? ওয়ার্ক এনার্জি থিওরাম, মানে কাইন্ড অফ একটা উপপাদ্যর মতো বলতে পারো। ঠিক আছে, থিওরি মানে হচ্ছে উপপাদ্য, সেই টাইপ বলতে পারো, ফিজিক্সের একটা উপপাদ্য এরকম। দেখো, ওয়ার্ক এনার্জি থিওরাম কি বলছে সেটা বোঝার আগে আমরা নর্মাল আগে একটা জিনিস করি, তাহলে অটোমেটিক আমাদের ওয়ার্ক এনার্জি থিওরাম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কি বলছে? ধরো আমরা একটা বস্তু নিলাম, সবাই মন দিয়ে শুনবে। আমরা একটা বস্তু নিলাম, যে বস্তুটা হচ্ছে এম ভরের। কি বললাম? এম ভরের একটা বস্তু নিলাম, যেটা প্রাথমিক বেগ ইউ এ গতিশীল ছিল। কি বললাম? যে বস্তুটা প্রাথমিক বেগ ইউ বেগ নিয়ে গতিশীল ছিল, এম ভরের একটা বস্তু ইউ বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছিল। এবার আমরা কি করলাম? সেই বস্তুর উপর বল প্রয়োগ করা শুরু করলাম। যদি বস্তুটার উপর আমরা বল প্রয়োগ না করতাম, দেন বস্তুটা কি হতো? ইউ বেগ নিয়ে সামনের দিকে চলে যেত। যদি ঘর্ষণ না থাকে, ধরে নাও এই তলের মধ্যে কোনো ঘর্ষণ নেই, তাহলে আমরা নিউটনস ল অনুসারে জানি যে বস্তুটা সমবেগে সামনের দিকে চলতে থাকতো, অর্থাৎ বস্তুটা ইউ বেগ নিয়ে সামনের দিকে চলতে থাকতো। ওকে, গুড। এবার আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে যদি একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, দেন বস্তুর মধ্যে কি তৈরি হয়? ত্বরণ সৃষ্টি হয়। তাহলে বস্তুর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেল। বস্তুর বেগ ইউ ছিল যখন যে সে যাত্রা শুরু করে, এবার যদি তার উপর আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, আমরা জানি বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, তার মানে বস্তুর বেগের বৃদ্ধি পায়। এবার ধরলাম যে বস্তুটার বেগ ইউ থেকে বেড়ে ভি হলো, কতটা দূরত্ব যাওয়ার পর? এখান থেকে এস দূরত্ব যাওয়ার পর সরণ কতটা হয়েছে? এস। তাহলে এস সরণ হওয়ার পর বস্তুটার বেগ ইউ থেকে বেড়ে ভি হলো। ঠিক আছে, এস থেকে বেড়ে ভি হলো এস দূরত্ব যাওয়ার পর। আর বস্তুর উপর আমি যেহেতু বল প্রয়োগ করেছি, তার মানে বস্তুর মধ্যে একটা ত্বরণ তৈরি হবে। বস্তুর উপর যেহেতু আমি একটা বল প্রয়োগ করেছি, তার মানে বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। একমত সবাই? সবাই বলবে হ্যাঁ স্যার। বস্তুটার উপর যেহেতু আমরা একটা বল প্রয়োগ করেছি, তাহলে বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, সেটাই লিখেছি। যেহেতু একটি সমান মানের বল একটি বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুর মধ্যে সমত্বরণ সৃষ্টি হয়। এই লাইনটা মনে রাখবে, আমি আগেও বলেছিলাম একটা সমান মানের কনস্ট্যান্ট ফোর্স যদি একটা বস্তুর উপর অ্যাপ্লাই করা হয়, দেন বস্তুর মধ্যে সমত্বরণের সৃষ্টি হয়। সেই সমত্বরণের মানটা আমরা ধরে নিয়েছি এ, মানে বস্তুটার উপর বল প্রয়োগ করার দরুন বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হলো, সেই ত্বরণটাকে ধরে নিলাম এ। ঠিক আছে, এগুলো বেসিক পয়েন্ট। এবার আমরা এটা একটু ভালো করে বুঝি। ওকে, তাহলে আমাদের কাছে কি কি ছিল? আমাদের কাছে একটা এম ভরের বস্তু ছিল, যে বস্তুটা প্রাথমিক বেগ ইউ নিয়ে যাত্রা শুরু করে। যখন সে যাত্রা শুরু করে তার বেগ গিয়েছিল ইউ। এবার কি করলাম? সেই বস্তুটার উপর আমরা একটা বল প্রয়োগ করা শুরু করলাম। সো যে বল প্রয়োগ করা শুরু করলাম, আমরা জানি বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এই সমান মানের বলটার জন্য একটা সমত্বরণ বস্তুর মধ্যে সৃষ্টি হলো, সেটার মান আমরা ধরে নিলাম এ। কি বললাম? বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হলো তার মান ধরে নিলাম এ। এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার এস দূরত্ব যাওয়ার পর বস্তুটার বেগ হয়ে গেল ভি। যেহেতু ওর মধ্যে ত্বরণ আছে মানে বেগ বাড়ছে, তাহলে এস দূরত্ব যাওয়ার পর বস্তুর বেগ হলো ভি। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটা হচ্ছে এস। ওকে, এগুলো আমরা ধরলাম আমরা থিওরিটা তৈরি করার জন্য। আচ্ছা, তাহলে যদি আমি প্রাথমিক বেগ জানি বস্তুটার ত্বরণ জানি, তাহলে বস্তুটার অন্তিম বেগ বের করতে পারবো না? সরণ জানি, কি কি জানি দেখো? প্রাথমিক বেগ জানি, সরণ জানি, ত্বরণ জানি, তাহলে অন্তিম বেগ ভি এর ভ্যালু বের করতে পারবো না? তোমরা সবাই বলবে হ্যাঁ স্যার, ভি এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো। কোন থিওরি অ্যাপ্লাই করব? 3 নম্বরটা, 3 নম্বর বলছি, সরি 2 নম্বরটা। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমাদের ভি এর ভ্যালু দরকার, এটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে যদি 2as এর ভ্যালু আমরা দেখি, সেটা কি দাঁড়াবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কেন এগুলো করছি সব ক্লিয়ার হবে, একটু ওয়েট করবে। ঠিক আছে, তাহলে এ এস এর ভ্যালু যদি আমরা দেখি, তোমরা বলবে স্যার এ এস এর ভ্যালু নিয়ে আমরা কি করব, আসছি কি করব। তাহলে সেটা হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। দেখো এখানে 2 ছিল,
এস কে বাম দিকে রেখে দিলাম, তাহলে এই টুটা নিচে চলে এলো। একমত? এই টুটা নিচে চলে এলো। আমরা একটা বস্তুর অন্তিম বেগ জানি, প্রাথমিক বেগ জানি, সরণ জানি, ত্বরণ জানি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়েশনটা। কেন করছি তার কারণ আছে, আমরা একটা ফর্মুলা তৈরি করতে চাইছি তার জন্য। আচ্ছা, এবার আমরা কি করলাম, ইকুয়েশনের দুই দিকে এম দিয়ে গুণ করে দিলাম। কি করলাম, ইকুয়েশনের বাম দিক ও ডান দিককে এম দিয়ে গুণ করে দিলাম। তাহলে ইকুয়েশনের বাম দিককে যদি এম দিয়ে গুণ করি, সমান কিছু দিয়ে গুণ করতেই পারি, আর এস তো অলরেডি আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এই দিককেও এম দিয়ে গুণ করলাম, তাহলে বাকিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এ স্কোয়ার বাই টু। একমত সবাই? সবাই বলবে হ্যাঁ স্যার, এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার দেখো, এবার আমি কি করলাম, এই এম আর এটাকে এক জায়গায় লিখলাম, এম আর এটাকে এক জায়গায় লিখলাম, এসটাকে আলাদা করলাম। এরা পরপর গুণ আকারে আছে, আমি করতেই পারি, এর সাথে একে গুণ রেখে একে সাইডে বাইরে ব্র্যাকেটের বাইরে গুণ রাখতেই পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এই এমটাকে যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাই, তাহলে কি হবে, এম ভি স্কোয়ার মাইনাস এম কিউ স্কোয়ার। কোথাও প্রবলেম হলে বলবে, ঠিক আছে? ডিভাইডেড বাই 2 ছিল, তাহলে 2টা রেখে দিলাম। তোমরা অনেকে হয়তো ভাবছো স্যার এসব কেন করছি, ওয়েট, একটু ওয়েট করো। এটা কি, এটা হচ্ছে বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হয়েছিল, এই ত্বরণটা কেন সৃষ্টি হয়েছিল, এই এফ বল প্রয়োগের জন্য। তাহলে আমরা জানি নিউটনস ল অনুসারে বস্তুর ভর আর বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে প্রযুক্ত বলের সমান। তার মানে এই বস্তুটার উপর আমরা যে বল প্রয়োগ করেছি সেটা এই এম এর সমান। তাহলে এম এর জায়গায় আমরা এফ লিখতে পারি, ইন্টু বস্তুর সরণ কতটা হলো, ইকুয়াল টু কি, এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এতটুকুনি আশা করি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কোনো বস্তুর উপর আমি কি পরিমাণ বল প্রয়োগ করলাম তার দরুন বস্তুর কতটা সরণ হলো, সেই দুটোর গুণফলকে আমরা কি বলি, কোনো বস্তুর উপর আমরা কি পরিমাণ বল প্রয়োগ করলাম তার দরুন বস্তুর কতটা সরণ হলো, সেই দুটোর গুণফলকে আমরা কি বলি, সেই দুটোর গুণফলকে আমরা বলি কৃত কার্য। মানে ওই বলটা দ্বারা বস্তুর উপর কি পরিমাণ কার্য করা হইলো। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি, আচ্ছা এই লাইনটা একবারে ডাইরেক্ট ভেঙে নিই। দেখো, এই 2 দিয়ে যদি পুরোটাকে ভাগ করে দিই, তাহলে কি চলে আসবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। একমত সবাই? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নেই, সবাই বুঝেছো? এবার আমি যেটা বলছিলাম, যে একটা বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করেছি, তার সরণ এস হয়েছে, তাহলে সেটা কি বোঝায়, বস্তুর উপর ওই বল দ্বারা কতটা কার্য করা হলো, তার মানে কৃত কার্য। এতটুকু ক্লিয়ার? বাট ডান দিকটাকে দেখি, ডান দিকটা কি আছে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। উপরে এসো, বস্তুটা যখন এখানে ছিল, যখন এম ভর নিয়ে যাত্রা শুরু করলো তখন তার গতিশক্তি কত, যখন এম ভর নিয়ে যাত্রা শুরু করলো তখন তার গতিশক্তি কত, তুমি বলবে স্যার তখন তার গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। একমত? আর যখন ভি পয়েন্ট এস দূরত্ব অতিক্রম করার পর যখন ওর বেগ ভি হলো, সেই সময় গতিশক্তি কত, তুমি বলবে স্যার সেই সময় গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এতটুকুনি কারো আপত্তি নেই? তাহলে যদি আমরা এই অন্তিম, এটাকে আমরা কি বলতে পারি, অন্তিম গতিশক্তি, আর এটা প্রাথমিক গতিশক্তি। তো এটা দেখো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটা কি বোঝাচ্ছে, অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি। এটা কি বোঝাচ্ছে, অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি। মানে এটাকে আমরা বলতে পারি না গতিশক্তির পরিবর্তন। কারো আপত্তি আছে? অন্তিম গতিশক্তি কত, সেখান থেকে বস্তুর যদি প্রাথমিক গতিশক্তি বাদ দিয়ে দিই, সেটাই কি বোঝাচ্ছে, গতি শক্তির পরিবর্তন। তোমরা এখনো আইডিয়া করতে পারছো না তোমরা কি শিখছো, ঠিক আছে? এখন তোমরা জাস্ট দেখছো, একটু ওয়েট করো। দেখো, তার মানে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, যে একটা বস্তুর উপর কি পরিমাণ কার্য করা হলো সেটা আমরা ডাইরেক্টলি বের করতে পারবো কিভাবে, যদি আমরা বস্তুটার গতিশক্তির পরিবর্তন কতটা হয় সেটা জানি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কৃত কার্য, মানে কোনো বল দ্বারা একটা বস্তুর উপর কি পরিমাণ কাজ করা হইল সেটা সমান হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। তাহলে যে পরিমাণ কাজ করবে ঠিক ততটাই বস্তুর গতিশক্তির পরিবর্তন হবে। আমি আগেই তো বলেছিলাম কৃতকার্য মানে কি, কৃতকার্য মানে হচ্ছে শক্তি। আগের ক্লাসে পড়িয়েছিলাম না, যে তুমি একটা বস্তুর উপর যে পরিমাণ কাজ করবে সেই পরিমাণ কাজই বস্তুর মধ্যে গতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। কি বললাম, তুমি একটা বস্তুর উপর যে পরিমাণ কাজ করবে সেই পরিমাণ কাজ বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হবে। যদি বস্তুটা গতিশীল হয় তাহলে গতিশক্তি হিসাবে, যদি বস্তুটাকে উপরে তোলা হয় তাহলে স্থিতিশক্তি হিসাবে।
এই কথাটা তো তাই বলছে যে তুমি যে পরিমাণ কাজ করবে সেটাই বস্তুর গতিশক্তির পরিবর্তন করবে। তার মানে ধরো একটা বস্তু ছিল যে বস্তুটার গতিশক্তি আগে ছিল ধরো আহ, কি বলবো 10 জুল, গতিশক্তি ছিল 10 জুল। এবার তুমি কি করলে, এর উপর 5 জুল কাজ করলে, তাহলে বস্তুটার এখন গতিশক্তি কত হয়ে যাবে? 10 + 5 15 জুল। এই দেখো তুমি যে পরিমাণ কাজ করলে সেটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। এই দেখো 15 - 10 করো, কত আসছে? 5 জুল আসছে। তাহলে এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। কি থিওরাম? ওয়ার্ক এনার্জি থিওরাম বলছে একটা বস্তুর উপর তুমি কতটা কৃতকার্য করলে সেটা বস্তুর গতিশক্তির পরিবর্তনের সাথে সমান। এটা আহামরি কিছু না, তুমি আগেই শিখে এসছো। এটা আহামরি কিছু না, তুমি আগেই শিখে এসছো। আমি আগের ক্লাসে বলেছিলাম একটা বস্তুর মধ্যে শক্তি কতটা আছে বা শক্তি কতটা বৃদ্ধি পাবে সেটা কার উপর ডিপেন্ড করে? ওই বস্তুটার উপর কতটা কাজ করা হচ্ছে। তাহলে একটা বস্তু ধরো ছিল যার গতিশক্তি ছিল 10 জুল। এবার তুমি এর উপর যদি 5 জুল কাজ করো তাহলে বস্তুটার গতিশক্তি কত হবে? 15 জুল। তাহলে এর পরিবর্তন কত গতিশক্তি? তুমি বলবে 15 - 10 মানে 5 জুল। তো সেটাই তো কাজ সমান হচ্ছে, কৃতকার্যের সমান। এটাই বললাম এটাই বললাম যে ওয়ার্ক এনার্জি থিওরাম এটাই বলছে যে একটা বস্তুর গতিশক্তির পরিবর্তন কতটা হবে সেটা নির্ভর করছে তুমি ওর উপর কতটা কাজ করবে। যদি 10 জুল কাজ করো তাহলে বস্তুর গতিশক্তির পরিবর্তন 10 জুলই হবে। যদি 5 জুল কাজ করো বস্তুর গতিশক্তির পরিবর্তন 5 জুলই হবে। এটাকে আমরা শর্টকাটে কিভাবে লিখি? কৃতকার্যকে ডাব্লু দিয়ে লিখি, গতিশক্তির পরিবর্তন গতিশক্তিকে কে দিয়ে লিখি। কে এফ মানে ফাইনাল কাইনেটিক এনার্জি, এফ মানে ফাইনাল, ঠিক আছে, ইনিস মানে একটা কি অন্তিম, কে এফ মানে অন্তিম গতিশক্তি, আর মাইনাস কে আই মানে হচ্ছে প্রাথমিক গতিশক্তি। আই ফর ইনিশিয়াল আর এফ ফর ফাইনাল, ঠিক আছে। এখানে দেখবে লেখা আছে কে এফ মানে হচ্ছে অন্তিম গতিশক্তি, কে এফ ফাইনাল কাইনেটিক এনার্জি, আর কে আই মানে হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মানে প্রাথমিক গতিশক্তি। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম যে ডাব্লু সমান কে এফ মাইনাস কে আই। এখন কে এফ মাইনাস কে আই কোনো জিনিসের পরিবর্তনকে আমরা কি দিয়ে বোঝাই? কোনো জিনিসের পরিবর্তনকে আমরা কি দিয়ে বোঝাই? আমরা ডেল্টা দিয়ে বোঝাই। তাহলে কৃতকার্য সমান হচ্ছে ডেল্টা কেই। কেই মানে কি? কাইনেটিক এনার্জি। তার মানে আমরা একটা ফর্ম পেয়ে গেলাম যে কৃতকার্য মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এক সেকেন্ড দাঁড়াও তো। আরে দাদা, বললাম তো 9টার পর আসতে। কি জন্য বলো? আমি- আমাকে বললাম তো। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? হ্যালো? বস্তুর কার্যের উপর না, একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করলে সেই বলটা কতটা কাজ করলো, সেই কাজটার যত করেছে সেটাই বস্তুর স্থিতিশক্তি হিসাবে, বস্তুর মধ্যে গতিশক্তি হিসাবে সঞ্চিত হবে বা গতিশক্তির পরিবর্তনে হেল্প করবে। আরে সিম্পল ব্যাপার, তুমি যতটা কাজ করবে ততই ওর শক্তি বাড়বে। তাহলে তুমি যদি ওর উপর 10 জুল কাজ করো তাহলে ওর গতিশক্তি 10 জুল বাড়বে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো। তাহলে আমরা একটা খুব ইম্পর্টেন্ট, তোমরা আইডিয়া করতে পারছো না এই লটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। আরে হাফ এম ভি স্কোয়ার মানে বস্তুর অন্তিম গতিশক্তি। কোনো জিনিসের পরিবর্তন মানে কি? তার অন্তিম কত, প্রাথমিক কত। তো অন্তিম গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, প্রাথমিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার।
তাহলে অন্তিম গতিশক্তি থেকে প্রাথমিক গতিশক্তি বাদ দিলে কি পড়ে থাকে? গতিশক্তির পরিবর্তন। কতটা পরিবর্তন হলো? আগে ধরো গতিশক্তি ছিল 10 জুল, পরে হলো 15 জুল, তাহলে পরিবর্তন কত? 5 জুল। কি করে পাচ্ছ? এই যে অন্তিম গতিশক্তি থেকে প্রাথমিক গতিশক্তি বাদ দিয়ে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে আশা করি সবাই বুঝে নিয়েছো যে এই যে লটা কি বলতে চাইলো। সিম্পল ভাবে আমি আরো একটা এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা বস্তু ছিল, যেটা একটা কিছু বেগ নিয়ে চলছিল, সেই কারণে ওর গতিশক্তি ছিল 20 জুল। 20 জুল। এবার তুমি কিছুক্ষণ পর দেখলে ওর গতিশক্তি হয়ে গেল 30 জুল। মন দিয়ে শোনো কি বললাম। কিছুক্ষণ পর দেখলে ওর গতিশক্তি হয়ে গেল 30 জুল। তাহলে 20 জুল প্রথমে গতিশক্তি ছিল, কিছু সময় পর ওর গতিশক্তি হয়ে গেল 30 জুল। তাহলে আমাকে বলো গতিশক্তির পরিবর্তন কত? তুমি বলবে স্যার এখান থেকে এখানে যাওয়ার জন্য গতিশক্তির পরিবর্তন, আমি গতিশক্তির পরিবর্তন আর লিখছি না। ডেল্টা কে, ডেল্টা কে মানে হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। আরে এটা তো কিছুই না, ডাব্লিউ সমান ডেল্টা কে, এটা না বোঝার কি আছে? গতিশক্তির পরিবর্তন, তো পরিবর্তনকে আমরা ডেল্টা দিয়ে বোঝাই না? এর জন্য তোমাদেরকে বলি আগের ক্লাসগুলো করে এসো। তোমরা আগের ক্লাসগুলো কেন করো না? এই ডেল্টার মানে কি আমি যখন মোশন পড়াই তখন ভালো করে বলেছিলাম না? ডেল্টার কি জিনিস সেটা মোশন পড়ানোর সময় বলেছিলাম না? ভালোভাবে বলেছিলাম তো। তাহলে পড়ো না কেন তোমরা আগের গুলো? তোমাদেরকে যে বলি যে আগের ক্লাসগুলো ভালো করে পড়ে আসবে, সেগুলো পড়ো না কেন? এর জন্যই তো আগের ক্লাসগুলোর উপর এত ভ্যালু দিই। ঠিক আছে? তাহলে আমাকে বলো যে গতিশক্তির পরিবর্তনটা কত? তুমি বলবে স্যার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে 10 জুল। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 10 জুল। এবার যদি বলি যে বস্তুর গতিশক্তি 20 জুল থেকে 30 জুল হলো, এখানে আমাকে বলো তো বস্তুটার উপর কতটা কাজ করা হলো? আমি জিজ্ঞেস করলাম বস্তুটির উপর কতটা কার্য করা হলো, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন বুঝতে পেরেছো? একটা বস্তুর গতিশক্তি প্রথমে ছিল 20 জুল, পরে হলো 30 জুল, তাহলে বললাম বস্তুর উপর কতটা কাজ করা হলো, এটা হচ্ছে কোশ্চেন। বুঝেছো? তাহলে আমরা এক্ষুনি পড়লাম ওয়ার্ক এনার্জি থিওরাম, যে বস্তুর গতিশক্তির পরিবর্তন যতটা হবে ততটাই বস্তুর উপর কাজ করা হয়েছে। তাহলে বস্তুর উপর কাজ করা হয়েছে কতটা? 10 জুল। এটার গুরুত্ব একটু বলি, মজাটা দেখো। তোমাকে এতক্ষণ পর্যন্ত বস্তুর উপর কতটা কাজ করা হলো সেটা জানার জন্য কি করতে হয়েছিল? কৃতকার্য সমান আমরা জানি প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ। প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ। তাহলে বস্তুর উপর কতটা বল প্রয়োগ হলো সেটাও জানতে হচ্ছিল, বস্তুর সরণ কতটা সেটা জানতে হচ্ছিল। সরণ জানার জন্য আমাদেরকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হতো। ফর্মুলা অ্যাপ্লাই করে সরণের ভ্যালু বের করো, ত্বরণের ভ্যালু বের করো, তারপরে আমরা কৃতকার্য বলতে পারতাম। এখন জাস্ট গতিশক্তির পরিবর্তন দেখবো, এক লাইনে অ্যান্সার বলে দেবো। জাস্ট গতিশক্তির পরিবর্তন দেখবো, এক লাইনে অ্যান্সার বলে বলে দেবো। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন বুঝতে পেরেছো? যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তোমাদের এক্সাম আরেকবার লটা ভালো করে পড়ো। এই যে এখানে এসব কি করেছি এগুলো বুঝলেও চলবে, না বুঝলেও চলবে। আলটিমেট উদ্দেশ্য যেটা আমার বোঝানো সেটা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখবে, ডাব্লিউ সমান ডেল্টা কে। এটার ম্যাথমেটিক্যাল ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে এটা, যাতে এক লাইনে তোমরা মনে রাখতে পারো। এত ওই কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন এগুলো না মনে রেখে ডাব্লিউ সমান ডেল্টা কে মনে রাখো। তো ডাব্লিউ মানে কৃতকার্য, ডেল্টা কে মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে কৃতকার্য সমান হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পেয়ে গেলে। ক্লিয়ার হয়েছে? কৃতকার্য মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পেয়ে গেলে, এটা মনে রাখার জন্য শর্টকাট ফর্ম এটা। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যে কোনো জিনিসের চেঞ্জ মানেই বলেছিলাম অন্তিম থেকে প্রাথমিক বাদ, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বেসিক পড়ে আসুনি না, তাদের তাদের সমস্যা হচ্ছে। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে ভালো করে জিনিসটা আমরা বুঝি। ধরো 1 কেজি ভরের একটা বল আছে, কতটুকু? 1 কেজি ভরের একটা বল আছে, যে বলটা 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। কত বেগে? 10 মিটার/সেকেন্ড। এবার বস্তুটার উপর কিছুটা বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করার পর বস্তুটা, ওই ভর তো চেঞ্জ হলো না, ভর 1 কেজি আছে, বস্তুটার বেগ 20 মিটার/সেকেন্ড হয়ে গেল। কি বললাম? 20 মিটার/সেকেন্ড। আমি আর কিচ্ছু বলে দেয়নি, জাস্ট এইটুকু বলেছে যে একটা 1 কেজি ভরের বস্তুর বেগ ছিল 10 মিটার/সেকেন্ড। বস্তুটার বেগ কিছু সময় পর বা কিছু দূরত্ব যাওয়ার পর, ধরো এস সরণ হলো, কিছু একটা দূরত্ব যাওয়ার পর ওর বেগ হয়ে গেল 20 মিটার/সেকেন্ড।
তাহলে আমাকে বলো এই বস্তুটার উপর কি পরিমাণ কাজ করা হয়েছে। তুমি যদি ওয়ার্ক এনার্জি থিওরাম না জানো, কৃতকার্য জিজ্ঞেস করেছি, যদি ওয়ার্ক এনার্জি থিওরাম না জানো তুমি অঙ্কটা করতে পারবে? কারণ ওয়ার্ক এনার্জি থিওরাম জানার জন্য নর্মাল ভাবে যদি করতে চাও কৃতকার্য, তাহলে আমাকে কি লাগবে? আমাকে এফ ইন্টু এস লাগবে। তোমার স্মরণের দরকার, বোঝো ব্যাপারটা কঠিন কত কোথায়, দেখো স্মরণের দরকার। তো প্রথম কথা, তোমাকে বলের মান বলেই দেয়নি, বস্তুর উপর কতটা বল প্রয়োগ করেছো তোমাকে বলেই দেয়নি, তোমাকে না টাইম বলেছে। দেখো মজাটা দেখো, তুমি যদি নর্মাল প্রসেসে করতে চাও তাহলে তোমাকে বলের মান লাগবে, এখানে বলের মানের কোনো গল্প নেই, কত বল প্রয়োগ করেছো বলেই নি তোমাকে, ব্যাস লেগে গেল, আর কিছু করার নেই। আচ্ছা, তারপর তুমি যদি বলের মানটা বের করতেও পারো, কোনোভাবে বের করতে চাইছো যে বল মানে তো স্যার আমরা জানি এম ইন্টু এ, তো বস্তুর অন্তিম গতিশক্তি জানি, প্রাথমিক গতিশক্তি জানি, বস্তুর ভর জানি, তাহলে স্যার ত্বরণ বের করতে পারবো, ত্বরণ বের করার জন্য তো টাইম লাগবে। আমাকে তো অঙ্কে টাইমও বলেনি, অঙ্কে টাইমও বলেনি, আমাকে কিচ্ছু বলেনি, আমাকে জাস্ট বলেছে একটা 1 কেজি ভরের বস্তু ছিল, তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, কিছু সময় পর বা কিছু দূরত্ব যাওয়ার পর ওর বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড, আর কিচ্ছু বলেনি। এখান থেকে বলেছে যে বস্তুর উপর তাহলে কতটা কাজ করা হয়েছে, বা বস্তুর উপর ওই বল দ্বারা কতটা কাজ করা হয়েছে। দেখো কি করবে তুমি, না তুমি বলের মান জানো, না তুমি স্মরণের মান জানো, না তুমি টাইমের মান জানো, কি করে বের করবে? পসিবল এই ফর্মুলা অ্যাপ্লাই করে? নেভার, কোনোদিন পসিবল না। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম মিনিমাম তোমাকে এই দুটোর মধ্যে, মানে স্মরণ বা টাইমের মধ্যে একটা কিছু জানতে হবে, মাস্ট, তবেই তুমি করা সম্ভব। যদি স্মরণ জানো তবে করতে পারবে, বা টাইম জানলে পারবে, নচেত কৃতকার্য বের করতে তুমি কোনোভাবেই পারবে না, যেহেতু বলের মান জানো না, ত্বরণের মান জানো না, টাইমের মান জানো না, স্মরণের মান জানো না। ব্যাস, আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের কাছে ব্রহ্মাস্ত্র আছে। ব্রহ্মাস্ত্র কি? ব্রহ্মাস্ত্র কি দেখো, ব্রহ্মাস্ত্র হচ্ছে ডাব্লু সমান ডেল্টা কে ই, ডাব্লু সমান ডেল্টা কে ই। দেখো ভালো করে তাকালে দেখতে পাবে এই যে বস্তুটা, তার ভরবেগ কত? তুমি বলবে স্যার এর সরি গতিশক্তি কত? হাফ এম, এম এর ভ্যালু পরে বসাচ্ছি, ভি এর ভ্যালু হচ্ছে 10, তার মানে 10 এর স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আর বস্তুটার বেগ যখন 20 হয়েছে তখন ওর গতিশক্তি কত? হাফ এম ইন্টু 20 এর স্কোয়ার, তার মানে এটা ফাইনাল কাইনেটিক এনার্জি। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি জানো, ফাইনাল কাইনেটিক এনার্জি জানো, তোমাকে আর কে আটকাবে? আটকানোর মতো কেউ আছে? তাহলে আমরা গতিশক্তির পরিবর্তন কতটা দেখে নিই। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা কে ই, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সেটা মানে কি? ফাইনাল কাইনেটিক এনার্জি থেকে প্রাথমিক গতিশক্তি বাদ, অন্তিম গতিশক্তি থেকে প্রাথমিক গতিশক্তি বাদ, তাহলে সেটা কত হলো? তাহলে হাফ এম ইন্টু 20 এর স্কোয়ার মাইনাস হাফ এম ইন্টু 10 এর স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ ইন্টু এম কমন নিয়ে নাও, পড়ে থাকলো কত? 20 এর স্কোয়ার মাইনাস 10 এর স্কোয়ার। এবার হাফ এম এর ভ্যালু কত? 1 কেজি বলেছে, তাহলে 20 এর স্কোয়ার মানে 400, মাইনাস 10 এর স্কোয়ার মানে 100, তাহলে 400 থেকে 100 বাদ দিলে কত? 300, তাহলে পড়ে থাকলো কত? 150। তাহলে 150 অ্যান্সারে দেখো, 2 দিয়ে 300-কে কাটো, তাহলে 150 জুল। ব্যাস অ্যান্সার পেয়ে গেলে, এটা হচ্ছে কৃতকার্য। কিচ্ছু তোমাকে জানতে হবে না। পাওয়ার বুঝতে পারছো? ফর্মুলাটার পাওয়ার তুমি আইডিয়া করতে পারছো? আমি জানি না তোমরা কতটা ফিল করতে পারছো, যদি আমি বোঝানোর চেষ্টা করলাম। জাস্ট ফর্মুলাটার পাওয়ার ভাবো, না তোমাকে ফোর্সের মান দরকার, না ত্বরণের মান দরকার, না সময়ের মান দরকার, না তোমার স্মরণের মান দরকার, জাস্ট জাস্ট দুটো পয়েন্টে বস্তুর বেগ আর বস্তুর ভর যদি তুমি জানো, তুমি চোখ বন্ধ করে অ্যাকুরেটলি কৃতকার্যের মান তুমি বের করে দিবে। কতটা সহজ ভাবে এক লাইনে তুমি অঙ্কটা করে দিতে পারবে, জাস্ট মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, কিচ্ছু তোমার লাগবে না। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তুমি যদি ভরবেগের সংরক্ষণ সূত্র না অ্যাপ্লাই করো, বুঝতে পারছো, ত্বরণ বের করো, স্মরণ বের করো, প্রথমে ধরো ত্বরণ জানো না, ত্বরণ অ্যাপ্লাই করলে, ওখান থেকে বলের মান বের করলে, তারপর স্মরণের মান বের করলে, সেই দুটোকে ইউজ করে তবে কৃতকার্য বের করবে, এখানে এক লাইন অঙ্ক হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? প্রত্যেকটা স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার? সবাই বুঝেছো? একবার জানাবে তাড়াতাড়ি যদি বুঝে থাকো। দেন এই 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 ফর্মুলার উপর অঙ্ক করাবো দুটো, তারপর নেক্সট চ্যাপ্টারে যাবো। আগে বলো বুঝেছো কিনা, আগে বলো বুঝেছো কিনা, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, যদি মানে নেক্সট টপিকে যাব। ভালো লাগলো ওয়ার্ক এনার্জি থিওরাম? সুন্দর থিওরি না একটা? জাস্ট কিছুই না, এক লাইনে অঙ্ক করে দিবে। ডাব্লিউ সমান ডেল্টা কে। দেখো কিভাবে এক লাইনে অঙ্ক করবে। ধরো একটা অঙ্ক দিয়েছে কি, যে একটি 100 কেজি এর গাড়ি, একটি 100 কেজি ভর, তার গাড়ি গতিবেগ পরিবর্তন করে 2 মিনিটে 36 কিমি/আওয়ার থেকে 72 কিমি/আওয়ার গতিবেগে পৌঁছয়, তবে গাড়িটির ইঞ্জিন কতটা কাজ করলো। দেখো তোমাকে জাস্ট দুটো পয়েন্টে বেগ বলেছে আর গাড়ির ভর বলেছে, দিয়ে বলেছে গাড়িটি কতটা কাজ করলো। এখানে যদি টাইমের কথা আছে, এই টাইমের আমাদের কোনো দরকারই নেই।
অঙ্কে দিয়েছে তাই আমাদের কোনো কাজেই লাগবে না, যদি না দেওয়া থাকতো নো ইস্যু, ঠিক আছে, টাইম আমার জানার দরকার নেই। তাহলে অঙ্কটা ট্রাই করি আমরা, না তোমরা একবার ট্রাই করবে? অঙ্কটা তোমরা ট্রাই করবে না আমি করাবো? দেখো আমি ছবি টবি আঁকি, তোমরা নিজে নিজে ট্রাই করো। তাহলে একটা গাড়ি ছিল, যে গাড়িটার ভর হচ্ছে 100 কেজি। আচ্ছা আমার একটা ফিজিক্স কার ছিল, যে দাঁড়াও দেখছি আছে কি। এটা আমার কার, ঠিক আছে, ফিজিক্স কার। চলো, তাহলে এই গাড়িটা, গাড়িটা ধরো, গাড়িটার ভর কত তোমাকে বলেছে? 100 কেজি, ঠিক আছে। এই 100 কেজি গাড়িটা প্রথমে কত বেগ নিয়ে যাচ্ছিল? 36 কিমি পার আওয়ার। কত বেগ নিয়ে যাচ্ছিল? 36 কিমি পার আওয়ার। ঘন্টায় 36 কিলোমিটার বেগ নিয়ে গাড়িটা সামনের দিকে গতিশীল ছিল, ঠিক আছে। বুঝেছো এতটুকু? তাহলে কত বেগ নিয়ে? 100 কেজি ভরের একটা গাড়ি 36 কিমি পার আওয়ার বেগ নিয়ে গতিশীল হচ্ছিল। তোমরা নিজেরা করো, আমি ছবি টবি আঁকছি জাস্ট তাই। ওকে, নিজেরা ট্রাই করো, আমি জাস্ট ছবি টবি আঁকছি, মানে সবাই তো বুঝতে পারবে না, বাকিদেরকে তোমাকে বোঝাতে হবে। দেন গাড়িটা 2 মিনিট পর, আমাদের সময়ের কোনো গল্প দরকারই নেই, তাও দেওয়া আছে আমি তাই লিখছি। 2 মিনিট পর গাড়িটার বেগ হলো, গাড়িটার বেগ হলো 72 কিমি পার আওয়ার। কত? 72 কিমি পার আওয়ার। এই তোমরা একটা জিনিস ভুল করবে না আবার, এখানে বেগটা কিন্তু কিমি পার আওয়ারে দেওয়া আছে, বেগটা কিমি পার আওয়ারে। স্যার 20 - 10 হলো কেন? তোমরা যে কোথায় পড়ে থাকো গো, 20 - 10 মানে কই 20 - 10 লিখেছি? এ কি? আরে ফাইনাল গতিশক্তি কত এখানে লেখা আছে তো, ½ mv²। তাহলে হাফ এম, ফাইনাল গতিশক্তি 20 স্কোয়ার, তাই 20 স্কোয়ার মাইনাস প্রাথমিক গতিশক্তি মানে ½ m। প্রাথমিক বেগ কত ছিল? 10, তাহলে 10 এর স্কোয়ার। ফর্মুলা, গতিশক্তির ফর্মুলা কি? ½ mv²। এ কি? গতিশক্তির ফর্মুলা কি? ½ mv²। না বোঝার কি আছে এটা? তাহলে তাই লিখলাম। এবার ½ m দুই জায়গা থেকে কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি? 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। তো 20 স্কোয়ার হয় 400, সেখান থেকে 10 স্কোয়ার মানে 100 বাদ দিলাম, তাহলে ডাইরেক্ট 300 চলে এলো। এগুলো তো একটু স্টেপ জাপ করতেই হবে গো, এত সব লিখে করলে তো টাইমই পাওয়া যাবে না। এখানে বেগটা কিমি পার আওয়ারে দেওয়া আছে, তোমরা ছাগলের মতো মিটার পার সেকেন্ড ওটা চেঞ্জ করো, ঠিক আছে। তাহলে আমরা দেখো বস্তুটার প্রাথমিক গতিশক্তি দেওয়া আছে 36 কিমি পার আওয়ার। প্রাথমিক গতিশক্তি কত দেওয়া ছিল? 36 কিমি পার আওয়ার। এবার আমরা তো কিমি পার আওয়ার নিয়ে অঙ্ক করতে পারবো না, তাহলে এটাকে আগে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে কত হলো? 36 ইন্টু কিমি পার আওয়ার থেকে মিটার পার আওয়ারে আসতে গেলে কি করতে হয়? 5-18 দিয়ে গুণ, তাই না? তাহলে 18 দিয়ে 5কে 36কে কাটো 2, তাহলে বেগটা কত হলো স্যার? বেগটা হলো আসলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটার যখন প্রাথমিক বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তারপর বস্তুটার অন্তিম বেগ হলো 72 কিমি পার আওয়ার। এটার আলাদাভাবে কি করব? যদি 36 কিমি পার আওয়ার মানে 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 72 কিমি পার আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড হবে, ডবল যেহেতু। তাহলে এটার আলাদাভাবে করছি না, 20 মিটার পার সেকেন্ড একবারই করে দিলাম, ঠিক আছে। এক, সিম্পল তো। 36 কিমি পার আওয়ার মানে যদি 36 কিমি পার আওয়ার মানে যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 72 কিমি পার আওয়ার মানে কত হবে? 20 মিটার পার সেকেন্ড, ডবল। 36-এর ডবল তো 72, তাহলে ওটাও ডবল হয়ে যাবে। ওকে, তাহলে প্রাথমিক বেগ জানো, অন্তিম বেগ জানো। এবার আমাদের ব্রহ্মাস্ত্র কি স্যার? ব্রহ্মাস্ত্র হচ্ছে কতটা কাজ করা হলো সেটাই চেয়েছে, সেটা সমান হচ্ছে ডেল্টা কেই, মানে গতিশক্তির পরিবর্তন। তাহলে অন্তিম গতিশক্তি কত? ½ m ইন্টু অন্তিম বেগের স্কোয়ার, তো অন্তিম বেগ মানে 20, তাহলে 20-এর স্কোয়ার মাইনাস প্রাথমিক গতিশক্তি কত? ½ m ইন্টু প্রাথমিক বেগ কত? 10, তার স্কোয়ার, তাহলে অন্তিম গতিশক্তি। তাহলে ½ m কমন নাও, ½ m কমন নাও, তাহলে 20-এর স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার। 20-এর স্কোয়ার 400, 10-এর স্কোয়ার 100, তার মানে 300। তাহলে হাফ এম এর ভ্যালু কত? কত? গাড়িটার ওজন কত বলেছে? 100 কেজি, তাহলে গাড়িটার 100 কেজি লিখে দাও। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 100, আর এখানে 20-এর স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার মানে হচ্ছে 300। 20-এর স্কোয়ার 400 মাইনাস 10 স্কোয়ার মানে 100, তার মানে 300। তাহলে 2 দিয়ে 300কে কাটো, তাহলে 150। তাহলে 150-র পর 100 আছে, মানে আরো দুটো শূন্য যোগ হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 15,000 জুল। 1500 জুল, এটা হয়ে গেল আমাদের কৃতকার্যের মান। দেখো আমাদের কাছে কিচ্ছু লাগলো না, জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করে। আমি তো তোমাদের জন্য এত কিছু লিখে করলাম, আমি যদি করতাম আমার মুখে মুখে অ্যান্সার হয়ে যেত, 1 লাইন লাগতো। কিছুই তো কর নেই অঙ্কের মধ্যে। সবার ক্লিয়ার হয়েছে না হয় নাই বলো একবার?
ওকে, আরেকবার বলছি। দেখো, একটা গাড়ি ছিল 100 কেজি ভরের। গাড়িটা 36 কিমি/আওয়ার বেগ নিয়ে যাচ্ছিল। কিছু দূরত্ব যাওয়ার পর 2 মিনিট পর ওর বেগ হয়ে গেছে 72 কিমি/আওয়ার। 2 মিনিট। এই তৃপ্তি, একটু ওই জায়গাটা বলুন। তোমরা আমার কথা শোনো না কেন? তোমাদেরকে যে আমি এতবার বলছি প্রিভিয়াস ক্লাসগুলো করো, প্রিভিয়াস ক্লাসগুলো করো, কেন করছো না? আরে এগুলো তো বুঝিয়েছি অনেকবার, প্রিভিয়াস ক্লাসে বোঝানো আছে মোশন চ্যাপ্টারে, যে কিমি/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ডে আসতে চাই, আমরা অঙ্ক করার সময় কখনোই কিমি/আওয়ার অ্যাপ্লাই করতে পারবো না। কিমি/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ডে আসতে চাই, তাহলে আমাদেরকে সংখ্যাটাকে 5-18 দিয়ে গুণ করতে হয়। তো ছিল 36 কিমি/আওয়ার, সেখান থেকে মিটার/সেকেন্ড আসছি, তাহলে 5-18 দিয়ে গুণ করলাম। 18 দিয়ে 36কে কাটলে 2 এলো, তাহলে 10 মিটার/সেকেন্ড। এবার 36 কিমি/আওয়ার মানে যদি 10 মিটার/সেকেন্ড হয়, তাহলে 72 কিমি/আওয়ার মানে 20 মিটার/সেকেন্ড হবে। ডাইরেক্ট করে দিলাম। ওকে। এবার যেটা বলছিলাম, যারা বললে আরেকবার বোঝান। একটা গাড়ি ছিল, যার বেগ ছিল 100 কেজি, এই সরি ভর, সেটা 36 কিমি/আওয়ার বেগে যাচ্ছিল। কিছু সময় পর ওর বেগ হলো 72 কিমি/আওয়ার। তাহলে বলেছে বেগ বাড়ছে মানে কি? কাজ করা হয়েছে গাড়ির ইঞ্জিন দ্বারা, কাজ করছে, বল প্রয়োগ করছে বলেই তো বস্তুর বেগ বাড়ছে, তাই না? তাহলে বলেছে গাড়ির ইঞ্জিন কতটা কাজ করলো। আমরা শিখেছি যে কৃতকার্য মানে হচ্ছে কি, গতিশক্তির পরিবর্তন। তাহলে আমরা এই পয়েন্টে বস্তুর গতিশক্তি কত ছিল, এই পয়েন্টে গতিশক্তি কত ছিল বের করি, এই বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিয়ে অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এই পয়েন্টে যদি গতিশক্তি বের করি, সেটা কত হবে? হাফ এম 20 স্কোয়ার, যেহেতু এই সময় বেগ 20। দেখো 72 কিমি/আওয়ার মানে 20 মিটার/সেকেন্ড। আর স্টার্টিং পয়েন্টে মানে প্রাথমিক বেগ কত ছিল? হাফ এম ইন্টু 10 স্কোয়ার। ওকে, এবার হাফ এম কমন নিয়ে নিলাম, তাহলে 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার পড়ে থাকলো। তো 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মানে কত? 300। তাহলে হাফ এম এর ভ্যালু হচ্ছে 100 কেজি, 300 বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার চলে এলো 1500 জুল, 15,000 জুল। এরপরে যে না বুঝতে পারবে একবার রেকর্ডিং দেখে নেবে। এর থেকে সহজে বোঝানো যায় কি আমি জানি না, তোমরা কেন বুঝতে পারছো না আমি জানি না। আর যদি বুঝে থাকো খুব ভালো। দেখো এই অঙ্কটা দেখো, একই টাইপ অঙ্ক, একই টাইপ অঙ্ক, একই টাইপ অঙ্ক। কি বলেছে? বলেছে একটি 50 গ্রামের বুলেট। জুয়েল রানা, স্যার আপনার ক্লাস এত ভালো হবে আগে আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ জুয়েল, আরো ভালো করে পড়ো। তুমি ছেলে, এই ব্যাচে তো ছেলে আছে আমি জানতামই না। আগের কয়েকটা ব্যাচে ছিল একটা দুটো করে। ওকে, কি বলেছে? বলেছে একটি 50 গ্রামের বুলেট। দারুণ অঙ্ক, মন দিয়ে শুনবে, ঠিক আছে? দারুণ অঙ্ক, মন দিয়ে শুনবে। বলেছে একটি 50 গ্রামের বুলেট সেকেন্ডে 500 মিটার/সেকেন্ড গতিবেগে, মানে এক কথায় 50 মিটার 500 মিটার/সেকেন্ড গতিবেগে একটি কাঠের খণ্ডে আঘাত করলো এবং 10 সেমি ভিতরে গিয়ে থেমে গেল। এটা থিম গেল হচ্ছে, এটা থেমে গেল হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হবে? 10 সেমি ভিতরে গিয়ে গাড়িটা থেমে গেল, ঠিক আছে? তাহলে বলেছে প্রথম, বুলেটটির দ্বারা কৃতকার্য কত, আর দুই, কাঠের খণ্ড দ্বারা বুলেটটির উপর প্রযুক্ত বল কত। সেকেন্ড পোর্শনটাকে এখন ইগনোর করো, সেকেন্ড পোর্শনটাকে ইগনোর করো। বোঝা গেল? আগে ফার্স্টটুকু দেখো। প্রতিমা, প্রতিমা এগুলো দেখো, প্রত্যেকটা ক্লাসে তুমি যদি হঠাৎ মিডিল থেকে এসে আমাকে জিজ্ঞেস করো যে স্যার কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ড আসতে গেলে কি করে 5-18 হলো, প্রত্যেকটা ক্লাসে তো বলা সম্ভব না। এগুলো আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি, সেগুলো তোমাকে দেখতে হবে। তো ফিজিক্স তো ওইভাবে হয় না যে অন্য সাবজেক্টের মধ্যে মিডিলে ঢুকে গেলে দিয়ে একটা ক্লাস করতে শুরু করলে ওইভাবে আমি বোঝাতে পারবো না মা। আমার দ্বারা সম্ভব না, আমাকে ছেড়ে দাও। রাগ করো না, ওইভাবে আমার পক্ষে কোনোদিন কোনো টিচারের পক্ষে বোঝানো পসিবল না। দ্যাট ইজ ওয়াই আমি বারবার ফার্স্ট ক্লাস থেকে বলি, প্রত্যেকটা ক্লাসে বলি, যারা নতুন স্টুডেন্ট ফার্স্ট থেকে ক্লাস করতে করতে এসো, এইভাবে মিডিলে ঢুকে কিচ্ছু বুঝতে পারবে না। তোমার মনে হবে আমি পড়ানো জানি না, আমার পড়ানো তোমার খারাপ লাগবে। তুমি ফার্স্ট থেকে দেখে এসো, তুমি ফিজিক্সকে ভালোবাসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। ওকে, চলো। কি বলেছে? বলেছে একটি, আপাততর জন্য মনে রাখো, কিমি/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ডে আসতে চাও, দেন 5/18 দিয়ে সেই জিনিসটাকে গুণ করতে হয়। যদি 1 কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যাও, তাহলে 1কে 5/18, 10 কিমি থেকে 10কে 5/18, এইভাবে। ঠিক আছে? তুমি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে এসো, সেখানে আমি ভালো করে বুঝিয়েছি, সেখানে দেখে নেবে। কি বলেছি? একটি 50 গ্রামের বুলেট সেকেন্ডে 500 মিটার/সেকেন্ড গতিবেগে একটি কাঠের খণ্ডে আঘাত করলো এবং 10 সেমি ভিতরে গিয়ে থেমে গেল। তাহলে বুলেটটির দ্বারা কৃতকার্য কত? এবার অঙ্কটা বোঝার আগে আগে কি বলেছে সেটা দেখো। তাহলে তুমি একটা ধরো গান থেকে একটা বুলেট ফায়ার করলে, সে বুলেটটা এসে কাঠের খণ্ডটাকে হিট করলো, হ্যাঁ কি না? কাঠের খণ্ডটাকে হিট করলো। তো যেই কাঠের খণ্ডটাকে হিট করলো, কিছু একটা বল দ্বারা কাঠের খণ্ডটাকে হিট করলো। যখন কাঠের খণ্ডটাকে হিট করে,
সেই সময় ওর বেগ ছিল, বুলেটটার বেগ ছিল 500 মিটার/সেকেন্ড। ওটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে। 500 মিটার/সেকেন্ড বেগে বুলেটটা হিট করলো, বোঝা গেছে? কত? 500 মিটার/সেকেন্ড। ওকে, বোঝা গেল? তাহলে কাঠের বুলেটটাকে হিট, বুলেটটা কাঠের খণ্ডটাকে হিট করলো কত? 500 মিটার/সেকেন্ড। এবার মজাটা বোঝো, আগে এর পিছনের ফিজিক্সটা বোঝো, তারপর অটোমেটিক অঙ্ক পারবে। এবার যেই কাঠের খণ্ডটাকে বুলেটটা হিট করলো কিছু একটা বলে, সাথে সাথে কাঠের খণ্ডটা বুলেটটাকে একটা উল্টো দিকে সেম বল প্রয়োগ করবে না? হ্যাঁ কি না? বুঝতে পারলাম? যে কাঠের খণ্ডটাকে বুলেটটা হিট করলো, সাথে সাথে কাঠটা কি করবে? উল্টো ডিরেকশনে বুলেটটাকে আটকানোর জন্য, যাতে ওর মধ্যে বেশি প্রবেশ করতে না পারে, ওকে আটকানোর জন্য উল্টো ডিরেকশনে একটা বল প্রয়োগ করবে। এবার যেই উল্টো ডিরেকশনে বল প্রয়োগ করবে, তখন এই বুলেটের মধ্যে যে গতিশক্তি আছে, সেই গতিশক্তিটা আগে বুঝিয়েছিলাম, মনে করো গতিশক্তির ফর্মুলা বের করার সময়, সেই গতিশক্তিটা কি হবে? এই বলের বিরুদ্ধে কাজ করে সামনের দিকে এগোনোর জন্য খরচ হবে। ধরো এর কাছে 10 জুল গতিশক্তি আছে। এবার যদি এর কি হতো, একে কেউ বাধা না দেওয়ার থাকতো, 10 জুল গতিশক্তি নিয়ে সামনের দিকে যেত। কিন্তু যেহেতু কাঠের খণ্ডটাকে ওর মধ্যে প্রবেশ করতে না দেওয়ার জন্য ভিতর থেকে একটা বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করছে, তাই কি হবে? সাথে সাথে এর মধ্যে যে গতিশক্তি ছিল, সেই গতিশক্তিটা আস্তে আস্তে এই এফ বলের এগেনস্টে বা বিরুদ্ধে কাজ করার জন্য খরচ হবে। তাহলে এর গতিশক্তি আস্তে আস্তে কমতে শুরু করবে। কমতে 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 একটা মোমেন্টে গিয়ে ওর গতিশক্তি জিরো হয়ে যাবে। কেন? কারণ ওকে একটা বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তো বলের বিরুদ্ধে কাজ করতে হলে কি হবে? ওর গতিশক্তিটা কমে যাবে, তো তাই না? ওর গতিশক্তিটা খরচ হবে। তাহলে তাহলে কি হলো? দেখো, তাহলে এই পয়েন্টে এসে ধরে নাও ওর বেগটা জিরো হয়ে গেল। সেই পয়েন্টটা তোমাকে বলেছে কত সেমি পর বুলেটটা থেমে যাবে? 10 সেমি। তাহলে এখানে একটা আমি লাইন ড্র করলাম যে কাঠের ভিতর এতটা, ধরো এটা হচ্ছে বুলেট, ঠিক আছে? কালারটা অন্য করে দিই, নাহলে দেখতে পাবে না। ধরো ধরো এটা হচ্ছে বুলেটটা। তো বুলেটটা এসে এখানে থেমে গেল, ঠিক আছে? তার মানে এখানে ওর বেগ কত হয়ে গেল? জিরো। তাহলে এই পয়েন্টে ওর বেগ, অন্তিম বেগ হয়ে গেল জিরো। কেন বেগ জিরো হলো? কারণ ওর মধ্যে যে গতিশক্তি ছিল, সেটা এই কাঠ যে বল প্রয়োগ করছে তার এগেনস্টে কাজ করতে ফুরিয়ে গেছে, সামনের দিকে যেতে ফুরিয়ে গেছে। ওকে তো আটকানোর চেষ্টা করছে। বোঝা গেছে এতটুকু? তাহলে আমাদেরকে এটাই বের করতে বলেছে যে এই বুলেটটার দ্বারা কি পরিমাণ কাজ করা হলো। আমাদের কিচ্ছু ভাবার দরকার নেই, সেম অঙ্কটা তুমি নিউটনস ল দিয়ে করতে পারো, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। আমরা কি করব? আমরা সহজে করব। কিভাবে সহজে? মজাটা দেখো। এই পয়েন্টে বস্তুর গতিশক্তি আমরা জানি, বস্তুর বুলেটের ভর জানি। বুলেটের ভর কত বলেছে? 50 গ্রামের বুলেট। তাহলে বুলেটের ভর জানি, এই পয়েন্টে বুলেটের বেগ জানি, এই পয়েন্টে বুলেটের বেগ জানি, ব্যাস। এই পয়েন্টে গতিশক্তি কত, এই পয়েন্টে গতিশক্তি কত, বের করে অ্যান্সার হয়ে গেল। এক লাইনে অ্যান্সার, কিচ্ছু করতে হবে না। দেখো মজাটা বোঝো। তাহলে আমরা শিখেছি, 1 নম্বরটা আগে করি, তারপর 2 নম্বরটা করবো, ঠিক আছে? আমরা শিখেছি স্যার, কৃতকার্য মানে হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে কৃতকার্য। হ্যাঁ কি না? তার মানে স্যার সেটা কত? সেটা হচ্ছে হাফ এম, যদি কমন নিয়ে নিই তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেখানে ভি হচ্ছে অন্তিম গতিবেগ আর ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ। একমত সবাই? আচ্ছা, এবার আমাকে বলো, এই যে বুলেটটার অন্তিম বেগ কত? তো বুলেটটা তো এখানে এসে থেমে গেছে, মানে অন্তিম বেগ জিরো। ব্যাস, আরো সহজ হয়ে গেল। দেখো, কিচ্ছু করতে হলো না, বুলেটটা থেমে গেছে মানে অন্তিম বেগ জিরো। তাহলে হাফ ইন্টু এম, ভি এর মান কত? জিরো। তাহলে জিরোর স্কোয়ার মাইনাস ইউ, কোন বেগে বুলেটটা হিট করেছিল? তুমি বলবে 500। তাহলে 500-র স্কোয়ার, ব্যাস অঙ্ক হয়ে গেল। আর কি আছে? একটা জিনিস আছে, সেটা হচ্ছে এম। এমটা দেখো দেওয়া আছে গ্রামে। আমি আগেও বলেছি, অঙ্ক করার সময় সব কিছুকে হয় এসআই বা সব কিছুকে হয় সিজিএসএ ইউজ করতে হবে। এখানে বুলেটের ভর দেওয়া আছে সিজিএসএ, বেগ দেওয়া আছে এসআই, আমরা এই কৃতকার্য বের করছি এসআই। তাহলে বুলেটের ভরটাকেও তোমাকে এসআই কনভার্ট করে নিতে হবে। এম বলা আছে 50 গ্রাম। তো 50 গ্রামকে কেজিতে করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। 1000 দিয়ে ভাগ করতে হয়। এখন নর্মাল রেখে দাও, পরে আমরা কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে 50/1000, গ্রাম থেকে কেজিতে আসতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। ওকে, এবার ভ্যালু বসাও। হাফ এম এর ভ্যালু হচ্ছে 50/1000, আর জি এর ভ্যালু কত? 500, এই সরি, ভিতরেরটা ভ্যালুটা কত? 500-র স্কোয়ার। 500-র স্কোয়ার, তাহলে ক্যালকুলেট করলে কত হবে? 500-র স্কোয়ার মানে 500 ইন্টু 500। আমি দুবার লিখছি, একবারে লিখে দিচ্ছি 500 ইন্টু 500। আচ্ছা, অনেকে ভাববে যে স্যার এখানে মাইনাস চলে এলো, তাহলে এই মাইনাসটা তো সামনে আসবে। আরে কৃতকার্য মাইনাস হোক প্লাস হোক সেটা বোঝার তো দরকার নেই। এটা মাইনাস হচ্ছে কেন?
কারণ এই বলের বিরুদ্ধে কাজ করছো সেটা বোঝানোর জন্য মাইনাস। ঠিক আছে, বুলেটের দ্বারা যখন দেখবে তখন কি ওঠে, প্লাস হয়ে যাবে, একই জিনিস। আলাদাভাবে মাইনাস নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সব গুণ আছে, সব কোনো ইফেক্ট পড়বে না। ওকে দেখো এবার কাটাকুটিটা দেখো, কিছুই নেই, বাচ্চাদের কাটাকুটি। এই জিরো এই জিরো এই জিরো কাটি গেল, আর আরেকটা জিরো উপরের সাথে কেটে দাও, তাহলে কত পড়ে থাকলো 5 × 5, তাহলে হাফ। এই 5 আর এই 5 গুণ হয়ে হলো 25। এই হাফ কেন, হাফ তো বাদ চলে গেছে, সরি 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 সরি, হাফকে বাদ দিয়ে দেবে কোথায় বলো তো, এক কাজ করো, এই 500কে কেটে দাও, তাহলে 250। তাহলে এই 2 দিয়ে এই 500কে কেটে দিলাম, তাহলে 250 চলে এলো। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো শুধুমাত্র কৃতকার্য সমান হচ্ছে, দেখো এই 5 আর এই 5 গুণ হয়ে হলো 25, তাহলে 25 ইন্টু 250, তার মানে 25 × 25 কত হয় 625, তার সাথে একটা জিরো গুণ করে দাও, তাহলে হয়ে গেল, জিরো অ্যাড করে দাও, তাহলে 25 হচ্ছে 625, 25 এর স্কোয়ার কত হয় 625, আর একটা জিরো যেহেতু আছে, 250 যেহেতু ওটা, তাহলে এত জুল। তাহলে কৃতকার্য হয়ে গেল 6250 জুল। 625 জুল কে লিখছে রে মাথা মোটাগুলো, এই 625 জুল কেন হবে, 25 × 250 কত হয়, আরে 25 × 250 মানে এইভাবে লিখতে পারো না, 25 × 25, 250কে 250 × 10 লিখতেই পারি, এই 25 × 10, তাহলে এই 25 গুণ করে 625, তাকে আবার 10 দিয়ে গুণ করে, তাহলে আরেকটা জিরো। এগুলো শেখাতে হবে নাকি, এ কি 6250 জুল। সবাই অঙ্কটা একবার দেখো, দেখো কত সহজে হয়ে গেল। তুমি নিউটনস ল দিয়ে যদি এটা করতে যেতে না, তোমার মাথার ঘাম পায়ে পড়ে যেত, হতো না, না হতো। এই যে নিউটনস ল দেওয়া আছে F=ma, সেখান থেকে তুমি করতে পারবে। তোমাকে আগে ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করে তোমাকে চেয়েছে কৃতকার্য মানে স্মরণটা জানতে হবে, স্মরণ যেহেতু এখানে জানো 10 সেমি, তো সেখান থেকে তুমি করতে পারবে, পারবে না তা না। আবার এখানে বল তোমাকে বের করতে হবে। প্রথম দেখো কাজ দেখো, প্রথম ত্বরণ বের করো, ত্বরণ বের করা হলো, সেখান থেকে প্রযুক্ত বলের মান বের করো, প্রযুক্ত বলের মান পেলে তারপর স্মরণের মান দেওয়া আছে, দিয়ে কৃতকার্য কি করবে, প্রযুক্ত বল ইন্টু স্মরণ, করতে পারো, নো ইস্যু। তোমাকে আগে ত্বরণ বের করার জন্য সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, v² = u²+2s, ওখান থেকে ত্বরণ বের করা ঝামেলার কাজ হবে। আমরা কি করব, ডাইরেক্ট আমাদের ব্রহ্মাস্ত্র ইউজ করব। স্যার প্রবলেম হচ্ছে বুঝতে, আমি নতুন অ্যাডমিশন করেছি তাই বুঝতে পারছি না, স্বাভাবিক, পারবে না, পারবে না বিউটি। ফিজিক্স তুমি যদি মিডিল ক্লাস থেকে এসে বুঝতে যাও, তাহলে তোমার বিউটিনেস চলে যাবে, ঠিক আছে। তার জন্য তোমাকে ফার্স্ট ক্লাসের ফার্স্ট লেকচার থেকে ফার্স্ট ওয়ার্ড থেকে দেখতে দেখতে এসো, সব কিছু ক্লিয়ার হবে জলের মতো। ভয় নেই, যারা এগিয়ে গেছে যাক না, কি আছে, তুমি 5 দিন পরে সিলেবাস কমপ্লিট করবে, তুমি পিছন পিছন থেকে দেখতে শুরু করো ফিজিক্সটা। কদিন লাগবে, 10-12টা ক্লাস হয়েছে, 10-12টা ক্লাস করতে কদিন লাগবে, 10 দিন টাইম লাগবে না। পার ডে তুমি 2টো করে ক্লাস করতে পারবে না। তাহলে অঙ্কটা মজা লাগলো, বুঝলা, এ বুঝলা গো অঙ্কটা, কত সহজ অঙ্ক দেখো, কত সহজ অঙ্ক দেখো। জাস্ট আমরা ভরবেগের আপনি করিয়ে দিলে ভাবি এত সহজ, কিন্তু নিজে থেকে করতে গেলে আর পারি না। পারবে কি করে, প্র্যাকটিস করবে না তো পারবে কি করে। আমি যে অঙ্কগুলো করাই কতবার করো, আমি যে অঙ্কগুলো করাই কোয়েল, কতবার খাতায় প্র্যাকটিস করো বলো, আমি খাতা চেক করবো, খাতা চাইবো, দেখবো 90% স্টুডেন্ট প্র্যাকটিসই করো না, পারবে কি করে নিজে। তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, বারবার না দেখে নিজে নিজে করতে হবে। যে অঙ্কগুলো করিয়েছে আগে সেগুলো করো। তোমাদের প্রবলেমটা কি জানো, তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা যেগুলো করায় না সেগুলো আরে হয়ে গেছে তো বলে বলে তোমরা পালিয়ে যাও তাড়াতাড়ি, ঠিক আছে। তোমাদের হয়ে গেছে ভেবে তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও, দিয়ে ওই জিনিসগুলো আর প্র্যাকটিস করো না। তোমরা কি করো, বারবার বারবার নতুন নতুন জিনিস করতে চাও। আরে বাবা, এত নতুন কিছু করার কি আছে, সরি, এত নতুন কিছু করার কি আছে, আগে যেগুলো প্র্যাকটিস করাচ্ছি, যেগুলো করাচ্ছি, সেগুলো একদম ব্রেনের মধ্যে জেরক্স করে নাও। এতবার প্র্যাকটিস করো যেন অঙ্কটা দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারো। না, তোমরা নতুন করতে হবে, আগেই তোমরা বই খুলে বসে গেলে, আরে এই স্যার এই অঙ্কটা তো পাচ্ছি না, স্যার এই অঙ্ক কি করে পারবে। আগে যেগুলো করাচ্ছে এগুলো ঠুটস্থ করো, একদম বারবার প্র্যাকটিস করে করে। আমি যদি এখনই না আগের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করতে দিই, যেগুলো আমি করিয়েছি, করতে পারবে না। আমি এখনই যদি তোমাদেরকে আগের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিই, যে অঙ্কটা আমি পড়ি, পড়ো না তাই বলছি না, অবশ্যই পড়ো, অবভিয়াসলি ফিজিক্স পড়ো, আমি সেটার কথা বলছি না। তোমাদেরকে যদি আমি এখন হঠাৎ করে একটা আগের অঙ্ক দিই, বলি এই অঙ্কটা করো, তো যেটা করানো অঙ্ক, আমি গ্যারেন্টি দিচ্ছি মানে খুব বেশি হলে 20% স্টুডেন্ট পারবে, বাকি 80% স্টুডেন্ট পারবে না। কেন, কারণ তোমাদের নতুন করার শখ। তোমাদেরকে এর জন্য বলি নতুন কিছু পরে করবে, ওর জন্য টাইম আছে। আগে যেগুলো করাচ্ছি সেগুলো এতবার প্র্যাকটিস করো,
যাতে না দেখে তুমি অ্যান্সারটা করতে পারো, প্রপার প্রত্যেকটা লজিক নিজে নিজে এক্সপ্লেন করতে পারো, যে কিভাবে করলো স্যার, কোন জায়গাটা কি করলো, কোন জায়গাটা ক্যালকুলেশন কি করলো, সেগুলো যখন পারবে তবেই তো তুমি ভালো শিখতে পারবে না, তখন নিজে নিজে একা একা অঙ্ক পারবে না, কি করে পারবে তাহলে? এখন তোমাদেরকে নতুন জিনিস করতে হবে না বেশি, পুরোনো জিনিস না করে নতুন নিয়ে পড়ে আছো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কৃতকার্যের মান পেয়ে গেলাম 6250 জুল। আরেকবার বলে দিচ্ছি, কিছুই না, এ দেখো দেখো, এই বুলেটটা একটা 500 মিটার/সেকেন্ড বেগ নিয়ে কাঠের খণ্ডকে হিট করলো। যে কাঠের খণ্ডকে হিট করলো, কাঠের খণ্ড ওর উপর একটা উল্টো ডিরেকশনে বল প্রয়োগ করতে শুরু করলো আটকানোর জন্য। এই বলের এগেনস্টে, কাজ করে বস্তুটাকে সামনের দিকে যেতে হলো। তাহলে ওর মধ্যে যে গতিশক্তি ছিল, এই যে 6250 জুল গতিশক্তিটা ছিল, সেই গতিশক্তি পুরোটাই পুরোটাই কি হলো, বিরুদ্ধে বস্তুর বিরুদ্ধে কাজ করতে খরচ হয়ে গেল, বস্তুর বিরুদ্ধে কাজ করতে খরচ হয়ে গেল। ঠিক আছে, কি বললাম, বস্তুর ওই যে বলের বিরুদ্ধে কাজ করতে খরচ হয়ে গেল। তাহলে আমরা ওটাই দেখলাম যে বলের বিরুদ্ধে কাজ করতে খরচ হয়ে গেল, মানে এখানে এসে বস্তুটার বেগ 0 হয়ে গেল। আমরা কি করলাম, এই পয়েন্টে গতিশক্তি, এই পয়েন্টে গতিশক্তি বের করলাম, যত দূরত্ব গিয়ে থেমেছে বলেছে, ব্যাস। আর তোমাদেরকে যে আমি একটা জিনিস বলেছিলাম, কেউ ফলো করো, যারা নোট করো, আমি বলেছিলাম লাইভ ক্লাসে কেউ নোট করবে না, লাইভ ক্লাসে একটা নর্মাল খাতা নিয়ে বসবে, যেটাই তোমরা প্র্যাকটিস, যেগুলো আমি অঙ্ক করতে দেবো সেগুলো করবে। আমি বলেছিলাম নোট করার নিয়ম হচ্ছে, রাত্রে ক্লাস থাকলে সকালবেলায় ঘুম থেকে উঠবে, যারা খাতায় নোট করো তাদের কথা বলছি, সকালবেলায় খাতায় ঘুম থেকে উঠবে। তোমরা না রিভিশন দেওয়ার টেকনিক জানো না। দেখো আমাদের ব্রেন রিভিশন ডাইরেক্ট দিতে চায় না, খুব খুব অলস, ঠিক আছে, আমাদের ব্রেনের মতো অলস জিনিস পৃথিবীতে কিছু নেই। ওকে বোকা বানাতে হবে। কিভাবে বোকা বানাবে, যারা ক্লাসেই নোট করতে শুরু করলো, আমি লিখছি হাফ এমবি স্কোয়ার, ও লিখছে হাফ এমবি স্কোয়ার, ও কনসেপ্টই বুঝবে না, ঠিক আছে, 90% কনসেপ্ট ওর মাথার উপর দিয়ে যাবে, ও নোট করতে করতে দিন শেষ। নোট করার নিয়ম কি, যদি ফাঁকিবাজ না হয়, চান্স পেতে চাও, তাহলে আমি যেভাবে বলছি নোট করলে সেইভাবে করবে। রাত্রে ক্লাস হলো, জাস্ট ক্লাস করলে আমি যে যে অঙ্কগুলো করতে দিলাম তখন তখন করলে, ফর্মুলাগুলো খাতায় ছোট ছোট করে লিখে নিলে, ব্যাস হয়ে গেল। ওটা আলাদা খাতা, ওটা নোটের খাতা না। সকালবেলায় ঘুম থেকে উঠে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো আবার রেকর্ডিং চালাও, 2x চালাও রেকর্ডিং, প্রত্যেকটা জিনিস দেখো নোট করো, জিনিস দেখো নোট করো, লাভ কি হবে, তোমার একবার রিভাইজ হয়ে যাবে। তুমি না চাইতেও তোমার একবার রিভাইজ হয়ে যাবে, কিন্তু তোমরা তো করবে না, তোমরা না ক্লাস করতে করতে নোট করবে, তো করো, নিজেই ভুগবে, আমার কি। তাহলে পেলে 1 নম্বর অঙ্ক হলো। এবার 2 নম্বর, এখানে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, যে আমরা দেখলাম যে এই কাঠের ব্লকটা একটা বল প্রয়োগ করছে, কাঠের ব্লকটা বুলেটের উপর বল প্রয়োগ করেছে, সেই বুলেটটা কি পরিমাণ কাঠের ব্লকটা বল প্রয়োগ করেছে সেটাই জিজ্ঞেস। এটা তো বাচ্চাদের জিনিস, আমরা তো কৃতকার্য মানে জানি, প্রযুক্ত বল ইন্টু স্মরণ। তো কৃতকার্যের মান আমার কাছে জানা, প্রযুক্ত স্মরণের মান জানা। স্মরণ কি বলেছে, বুলেটটা কত সেমি গিয়েছে, 10 সেমি, 10 সেমি ভিতরে গিয়ে থেমেছে, তার মানে স্মরণ কতটা হয়েছে বুলেটটা সেটা জানি, বল কতটা বের করতে চেয়েছে, আবার কৃতকার্য আমি পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার বসিয়ে দাও। তো কৃতকার্য কত পেলাম, তাহলে এখান থেকে প্রযুক্ত বলের মান কি করে পাবো, ডাব্লু/এস, ডাব্লু/এস, ডাব্লুর ভ্যালু হচ্ছে 6250, এস হচ্ছে 10 সেন্টিমিটার। আবার সেম জিনিস, সিজিএস এ দেওয়া আছে, তাহলে এসআই করতে হবে, সেমি থেকে মিটারে আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 10/100, তো 10/100, 10/100 এইভাবে করার দরকার নেই, 10/100 ক্যালকুলেট করলে কত হবে, 1/10, তাহলে 1/10 এস এর ভ্যালু, 1/10 মিটার, তাহলে 10 উপরে চলে গেল, তাহলে কত হলো, 62500 এত নিউটন। তাহলে ওই কাঠের খণ্ড কতটা বল প্রয়োগ করেছে, রেকর্ডিং দেখে আবার সকালে, অবশ্যই সেটাই করবে। এটা তোমরা নিজেরাই ভাবো না কতটা ইফেক্টিভ নিয়ম। আমি জানি তোমাদেরকে এইভাবে নোট নোট করার কথা কেউ বলে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে কোনো টিচার কোনো ম্যাম কেউ তোমাকে এইভাবে নোট করার কথা বলেন। আমি বলছি কারণ এটা আমার সারা লাইফ আমাকে ইফেক্ট দিয়েছে, আমাকে হেল্প করেছে, ঠিক আছে। নোট কখনো লাইভ ক্লাসে, যদি না সেটা অফলাইন ক্লাস হয় বা রেকর্ডিং অ্যাভেলেবেল না থাকে, তখন ঠিক আছে, মানা যায়। তুমি অনলাইনে পড়ছো, তোমার কাছে রেকর্ডিং আছে, তুমি তার সুবিধা কেন নেবে না? তুমি লাইভ ক্লাস করো, জাস্ট যেগুলো অঙ্ক, যেগুলো যা যা জিজ্ঞেস করছি করতে বলছি সেগুলো করো, ব্যাস এনাফ। সকালবেলায় ঘুম থেকে উঠবে, ক্লাসটা চালাবে 2x-এ, অটোমেটিক তোমার একবার রিভিশন হয়ে যাবে। তারপর অঙ্কগুলো কম করে হলে একটা অঙ্ক 10 বার 15 বার করে করতে হবে। কোয়েল, যে যে জিজ্ঞেস করছো স্যার একা পাচ্ছি না, দেখো ওইভাবে না, মানে এমনি এমনি কিছু হয় না বাবা। আমি যে অঙ্কগুলো করতে পারছি আমি এমনি এমনি পাচ্ছি না, ঠিক আছে। তোমাকে ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, যাতে করে তুমি এমনি এমনি অঙ্ক করতে পারো, একা একা অঙ্ক করতে পারো। তার জন্য আগে এইগুলো প্র্যাকটিস করতে হবে। যার বেসিক যত ক্লিয়ার, তার
বেসটা যত ক্লিয়ার না, সে তত নতুন নতুন জিনিস করতে পারবে। বুঝলে? তোমার বেসই যদি নড়বড়া হয় তুমি নতুন জিনিস করতে পারবে না। তো আগে নতুন জিনিসটা দেওয়ার দরকার নেই, যেটা আছে সেটাকে ভালো করে তৈরি করো আগে। এই নোটটাকে একদম ঠুটস্থ করে নাও, সব প্র্যাকটিস করে 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 মানে একদম ব্রেনের মধ্যে গেঁথে যায়। অঙ্কটা দেখা মাত্রই যেন মনে স্যার এটা তো সাবির স্যার করিয়েছে পিডিএফে। যেদিন এটা চলে আসবে আমি লিখে দিচ্ছি তোমাকে, তুমি নতুন অঙ্ক করতে পারবে। আমি লিখে দিচ্ছি তুমি নতুন অঙ্ক করতে পারবে। আমি 1 সেকেন্ড আসছি, এসে আমরা নতুন টপিকটা শুরু করছি, ঠিক আছে? একটু জল নিয়ে আসি। চলো, হয়েছে। কি কি আর বলি স্যার, ফিজিক্স নিয়ে কি বলবো আমি। কি ভয়, ভৌত বিজ্ঞানের নাম দিয়েছিলাম ভত্রা বিজ্ঞান, আচ্ছা। লিসা মুস্তফা, এত সময় পাই না আমি স্যার, ম্যারিড। আচ্ছা, ম্যারিড হলে দেখো তোমাকে তো টাইম বের করতেই হবে না। তোমাকে তো এক্সাম হলে গিয়ে কেউ দেখবে না যে তুমি ম্যারিড কি ম্যারিড না, বা ম্যারিড বলে তোমার জন্য কেউ টাইম মানে কম সহজ কোশ্চেন করবে তা তো না। হ্যাঁ, তুমি যদি ওটা প্রবলেম হয় তুমি নোট করো, ঠিক আছে, সেটা কি বলবো, বাট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া হবে না। আচ্ছা, সুস্মিতা কি লিখছো? স্যার আপনি যেটা বলবেন আজ থেকে করব, কিন্তু প্রথমের ভিডিওগুলোকে আবার দেখবো? দেখো, প্রথমের ভিডিওগুলো ওইভাবে দেখার দরকার নেই, মন দিয়ে শোনো, এই পয়েন্টটাও ক্লিয়ার করে নাও। এই পয়েন্টটাও ক্লিয়ার করে নাও, প্রথমের ভিডিওগুলো ওইভাবে দেখার দরকার নেই। ফার্স্ট চ্যাপ্টার খুললে, ধরো তুমি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, আমি তো তোমাদেরকে রুটিন তৈরি করে দিয়েছিলাম, অ্যাটলিস্ট কিছুটা হলেও রুটিনটা ফলো করো। পুরোটা পুরোটা পারবে না আমিও জানি। কি করবে? ইউনিট অ্যান্ড মেজারমেন্ট শুরু করলে পিডিএফ খোলো, পিডিএফ থেকে পড়তে শুরু করো, তুমি যা নোট করেছো সেখান থেকে পড়তে শুরু করো। প্রত্যেকটা লজিক ভাবতে ভাবতে পড়তে শুরু করো। যে যে জায়গায় আটকে যাচ্ছ, তোমার তো একটা মোটামুটি আইডিয়া আছে যে কোন জায়গাটা ভিডিওর কোন জায়গায় থাকবে। যে যে জায়গাগুলো আটকে যাচ্ছ সেই সেই জায়গাগুলো ভিডিও খুলে খুলে ওই ওই জায়গাগুলো দেখো। পুরো ভিডিও বারবার দেখার দরকার নেই, ঠিক আছে? যে যে টপিকটা আটকাবে সেই যে টপিকটা আমার ভিডিও খুলে দেখে নাও, ব্যাস হয়ে গেল। ওকে, চলো, এবার আমরা একটা খুব সুন্দর জিনিস শিখবো, সেটা হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ। তো যান্ত্রিক শক্তি তো আমরা জানি কি জিনিস। যান্ত্রিক শক্তি কি বলেছিলাম, আমি এটার একটা পিডিএফ স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে, কাজে লাগবে। যান্ত্রিক শক্তি আমরা কি বলেছিলাম, যান্ত্রিক শক্তি হচ্ছে স্যার বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। যান্ত্রিক শক্তি আমরা কি বলেছিলাম স্যার, যান্ত্রিক শক্তি হচ্ছে বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। আমি একদম মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছি আশা করি। এবার আমাদেরকে বলেছে যে একটা বস্তু দেখাও যদি অবাধে পতনশীল হয় তাহলে তার যান্ত্রিক শক্তি সব সময় কনস্ট্যান্ট থাকবে। যান্ত্রিক শক্তি সব সময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, কি বলেছে সেটা বোঝাচ্ছি। ওকে, তাহলে আমরা প্রথম হেডিংটা দিই টপিকটার, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। যান্ত্রিক, আচ্ছা আমি বলেছিলাম না সংরক্ষণ মানে পরিবর্তন হবে না, শক্তির সংরক্ষণ মানে যান্ত্রিক শক্তি একটা অবাধে পতনশীল বস্তুর পরিবর্তন হবে না, সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটাই বলতে চেয়েছে, বোঝাচ্ছি। অবাধে পতনশীল বস্তু, তাহলে একটা বস্তু যদি অবাধে পতনশীল হয় তাহলে তার যান্ত্রিক শক্তি কখনো পরিবর্তন হবে না। মানে কি বলতে চাইলো,
ধরো বলতে চাইলো একটা বস্তুর যান্ত্রিক শক্তি যদি 10 জুল থাকে, মানে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল, তাহলে উপর থেকে একটা বস্তুকে যদি ফেলে দাও, পুরো যাত্রাপথের যে কোনো বিন্দুতে ওর গতিশক্তি স্থিতিশক্তির যোগফল 10 জুলই থাকবে। এই একটা কনসেপ্ট পড়িয়ে এই একটা কনসেপ্ট পড়িয়ে যে তোমরা কত কিছু শিখবে সেটা এখনো তোমরা আইডিয়া করতে পারছো না, জাস্ট শেখো। ঠিক আছে, 10 মিনিট 20 মিনিট ফুল ফোকাসড হও, সব কিছু খাওয়া দাওয়া, বয়ফ্রেন্ডের টেক্সটে রিপ্লাই দেওয়া, সব কিছু বাদ দিয়ে এখানে ফোকাস করো। বয়ফ্রেন্ড কবে ছেড়ে পালিয়ে যাবে, ফিজিক্স তোমাকে কোনোদিন ছাড়বে না, ঠিক আছে? জব তোমাকে ফিজিক্সই দেবে, তোমার বয়ফ্রেন্ড দেবে না। তো যান্ত্রিক শক্তি মানে কি স্যার? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে স্যার গতিশক্তি আর একটা বস্তুর স্থিতি শক্তি, এই দুটোর যোগফল। একটা বস্তুর গতিশক্তি কত আর একটা বস্তুর স্থিতি শক্তি কত, সেই দুটোর যোগফলের স্যার যান্ত্রিক শক্তি। আর অবাধে পতনশীল বস্তু মানে তো আগেই বলে দিয়েছিলাম, অবাধে পতনশীল বস্তু মানে অভিকর্ষের টানে যে বস্তু পৃথিবীর দিকে পড়ছে, মানে ওর উপর আর অন্য কোনো রকম বল কাজ করছে না, জাস্ট পৃথিবীর টানে সে পড়ছে। অবাধ, নাম কি অবাধ, মানে ওর উপর আর কোনো বাধা নেই, কেউ বাধা দিচ্ছে না, একদম ফ্রিলি পড়ছে, ঠিক আছে, ফ্রি ভাবে পড়ছে। মনে থাকবে? তাহলে সেই রকম একটা বস্তুর ক্ষেত্রে আমরা দেখব যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ থাকে। এবার আগে যান্ত্রিক শক্তির সংরক্ষণ থাকে কথাটার মানেটা একটু বোঝাই। যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকা কথাটার মানে হলো ওই বস্তুটার এই পয়েন্টে যান্ত্রিক শক্তির মান যা হবে, এই পয়েন্টেও তাই হবে, এই পয়েন্টেও তাই হবে, এই পয়েন্টেও, যে কোনো, তুমি যে কোনো একটা অঞ্চল যদি দেখো, সেই অঞ্চলে বস্তুর যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট থাকবে, পরিবর্তন হবে না। বোঝা গেল? আচ্ছা, এক্সাম্পল করাতে করাতে আরো ভালো করে ক্লিয়ার হবে। আচ্ছা, আমার ইচ্ছা মতো আমি 3টে পয়েন্ট নিয়েছি, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ঠিক আছে? মন দিয়ে শুনবে। আমার ইচ্ছা মতো আমি 3টে পয়েন্ট নিয়েছি, এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট। এই 3টে পয়েন্টে আমরা দেখব যে হ্যাঁ সত্যি সত্যি যান্ত্রিক শক্তি একই থাকে না আলাদা হয়ে যায়। যদি আলাদা হয়ে যায় তাহলে জানবো এই ল মিথ্যা, আর যদি একই থাকে তাহলে আমরা ভাববো যে এই ল সত্যি। তো দেখা যাক। বোঝা গেল? তাহলে দেখা যাক। আচ্ছা, প্রথম আমরা এ পয়েন্টে একটা অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি বের করার চেষ্টা করি। তাহলে প্রথম আমরা কোন পয়েন্টে দেখব? এ পয়েন্টে। আচ্ছা, আমাকে বলো, এই এ পয়েন্টে দেখো, এটা ভূমি, এটা ভূমি, ভূমি থেকে এই এম ভরের বস্তুটা কত উচ্চতায় আছে? আমি এই উচ্চতাটাকে দিয়েছি এইচ। ভূমি থেকে কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায় আছে। ক্লিয়ার? কি বললাম? ভূমি থেকে এই 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 পয়েন্টে বস্তুটা, মানে একটা বস্তু ছিল সেটাকে তুমি কিছুটা ভূমি থেকে উপরে তুলেছো, ঠিক আছে? সেই উচ্চতাটা কত? এইচ। তাহলে এইচ উচ্চতায় যদি থাকে, তাহলে আমাকে বলো এ পয়েন্টে বস্তুর পটেনশিয়াল এনার্জির মান কত? তুমি বলবে স্যার এ পয়েন্টে বস্তুর পটেনশিয়াল এনার্জির মান হচ্ছে এম জি এইচ। যদি বস্তুর ভর এম হয়, অভিকর্ষ ত্বরণের মান জি, আর ভূমি থেকে যেহেতু বস্তুটা এইচ উচ্চতায় আছে, তাই এম জি এইচ। এম জি এইচ হলো ওর পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, আমাকে বলো তো ওই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত? ওই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত? সবাই বলবে স্যার এই পয়েন্টে বস্তুটা তো থেমে আছে, আমরা বস্তুটাকে এখনো ছাড়িনি, হাতে ধরে আছি, এবার ছাড়বো, বা কিছু দিয়ে ধরে আছি ছাড়বো, তার মানে এই পয়েন্টে বেগ জিরো, তার মানে স্যার এই পয়েন্টে কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো। কোনো আপত্তি স্যার এত দূর পর্যন্ত নেই। তাহলে স্যার এই পয়েন্টে যান্ত্রিক শক্তি কত? এ পয়েন্টে যান্ত্রিক শক্তি কত? তুমি বলবে স্যার তাহলে এ পয়েন্টে যান্ত্রিক শক্তি হচ্ছে স্থিতি শক্তি এমজিএইচ প্লাস গতিশক্তি হচ্ছে জিরো, তার মানে স্যার এমজিএইচ, এটা হলো এই পয়েন্টে যান্ত্রিক শক্তি। কারো এতটুকু বুঝতে প্রবলেম আছে? কারো এতটুকু বুঝতে প্রবলেম আছে? একবার জানো তাড়াতাড়ি। তাহলে এই পয়েন্টে বস্তুর যান্ত্রিক শক্তি আমরা পেলাম এমজিএইচ। এবার এবার যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে, তার মানেটা কি? তার মানে বস্তুটাকে যদি বি পয়েন্টে আমরা যান্ত্রিক শক্তি বের করি, সেখানেও যান্ত্রিক শক্তিকে এমজিএইচ হতে হবে, সি পয়েন্টেও যান্ত্রিক শক্তিকে এমজিএইচ হতে হবে, তবেই তো বলবো সংরক্ষিত আছে। সংরক্ষিত থাকার অর্থ কি? পরিবর্তন হবে না। সংরক্ষিত থাকার অর্থ পরিবর্তন হবে না। তাহলে এই পয়েন্টে এমজিএইচ থাকতে হবে, এই পয়েন্টে এমজিএইচ থাকতে হবে। আমরা র্যান্ডম পয়েন্ট নিয়েছি ইচ্ছা মতো, ঠিক আছে? এমন না যে ফিক্সড পয়েন্ট না, তুমি যদি এখানে দেখো তাও এমজিএইচ হবে, এখানে দেখো তাও এমজিএইচ হবে, আমি প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এবার বি পয়েন্টে, বি পয়েন্টে আমরা বের করার চেষ্টা করি যে বি পয়েন্টে বস্তুর যান্ত্রিক শক্তি কত। বি পয়েন্টে বস্তুর যান্ত্রিক শক্তি কত সেটা বের করার চেষ্টা করি। এই যে বি পয়েন্টের জন্য তোমাদের অনেক কিছু শিখতে হবে, সেগুলো আমরা এখন শিখবো, ঠিক আছে? ওকে, আবার এখানে ছবিটা নিচ্ছি একটু ছোট্ট করে। এটা বি পয়েন্ট। ওকে, তাহলে আমরা এবার কোন পয়েন্টে বের করছি? এই বি পয়েন্টে দেখো,
ভাই क्या कर रहे हैं भाई। বি পয়েন্টে বস্তুর যান্ত্রিক শক্তি আমরা বের করতে চাইছি। তার মানে যান্ত্রিক শক্তি মানে বি পয়েন্টে আমাকে বস্তুর স্থিতি শক্তি লাগবে, বি পয়েন্টে বস্তুর গতি শক্তি লাগবে। একমত? আচ্ছা, দেখো আমি এখানে ধরে নিয়েছি যে পুরো উচ্চতাটা এইচ। এবার বলটাকে আমি ছেড়ে দিয়েছি, এই পয়েন্ট থেকে ছেড়ে দিয়েছি। তাহলে কি হবে? বলটা আস্তে আস্তে নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, আস্তে 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 বি পয়েন্টে পৌঁছলো। উপর থেকে নিচে আসছে এখন, আস্তে আস্তে বি পয়েন্টে পৌঁছলো। তো বি পয়েন্টে আমি ধরলাম এই যে সর্বোচ্চ উচ্চতা ছিল সেখান থেকে বস্তুটা এইচ ওয়ান দূরত্ব এসছে। কি বললাম? বস্তুটা সর্বোচ্চ যতটা উচ্চতায় ছিল, মানে কতটা, এখান থেকে ধরো, এখান থেকে এটা সর্বোচ্চ উচ্চতা ছিল, এখান থেকে বস্তুটা এতটা এসছে, সেই উচ্চতাটাকে ধরে নিয়েছি এইচ ওয়ান। কি বলতে চাইলাম বোঝা গেল? সেই উচ্চতাটাকে ধরে নিয়েছি এইচ ওয়ান, এই যে এই উচ্চতাটা, মানে বস্তুটা এখান থেকে এতটা পৌঁছেছে, এই উচ্চতাটাকে ধরে নিয়েছি এইচ ওয়ান, মানে এই দূরত্বটাকে ধরে নিয়েছি এইচ ওয়ান। তাহলে পুরোটা এইচ, তার মধ্যে এইচ ওয়ান দূরত্ব এসছে, তাহলে ভূমির উপর থেকে এখন কতটা উচ্চতায় আছে আমাকে এটা বলো। ধরো একটা বস্তু ভূমি থেকে 10 সেন্টিমিটার উপরে আছে, মন দিয়ে শুনবে, ভূমি থেকে 10 সেন্টিমিটার উপরে আছে, ঠিক আছে? এবার বস্তুটাকে ছেড়ে দেওয়ার পর সে 3 সেন্টিমিটার নিচে এলো, 3 সেন্টিমিটার মানে মেন পয়েন্ট থেকে, উপরের পয়েন্ট থেকে 3 সেন্টিমিটার নিচে এলো। তাহলে 3 সেন্টিমিটার যদি নিচে আসে তাহলে ভূমি থেকে এখন কত উঁচুতে আছে? টোটাল ছিল 7, কতটা এসছে? 3 সেন্টিমিটার, তাহলে এখনো 7 সেন্টিমিটার উপরে আছে। সেম কনসেপ্ট এখানেও, টোটাল উচ্চতাটা ছিল 10 সেন্টিমিটার এইচ, টোটাল ভূমি থেকে উচ্চতা ছিল এইচ, তার মধ্যে এইচ এম দূরত্ব যদি চলে আসে তাহলে এখন ভূমি থেকে কত উচ্চতায় বলটা আছে? তুমি বলবে স্যার এইচ মাইনাস এইচ ওয়ান। এতটুকুনে কারো আপত্তি আছে? তুমি বলবে স্যার এইচ মাইনাস এইচ ওয়ান। তাহলে যদি এখন ভূমি থেকে বি পয়েন্টে বস্তুটা এইচ মাইনাস এইচ ওয়ান উচ্চতায় থাকে, তাহলে বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত হবে তাই বলো আমাকে। বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত হবে? তুমি বলবে স্যার এম জি, আর এখানে স্যার উচ্চতার মান হচ্ছে এইচ মাইনাস এইচ ওয়ান। উচ্চতা কিন্তু তুমি এখান থেকে নিলে হবে না, স্থিতিশক্তি বের করার সময় সব সময় উচ্চতা হবে ভূমি থেকে কতটা উচ্চতা আছে। তো ভূমি থেকে এইচ মাইনাস এইচ ওয়ান উচ্চতা আছে, তাই এটা লিখলাম। এতটুকু নিয়ে কারো আপত্তি নেই? সবাই বলবে না স্যার কোনো আপত্তি নেই। এবার আসছে স্যার কাইনেটিক এনার্জি। স্যার কাইনেটিক এনার্জি কি করে বের করবো স্যার? স্যার ভেলোসিটি তো জানি না স্যার, কি করে বের করব? এখানেই আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, একটা শর্টকাট শিখতে হবে। এখানে একটা জিনিস শিখতে হবে, একটা শর্টকাট শিখতে হবে। কি জিনিস? দেখো কাইনেটিক এনার্জি আমরা বের করতে পারি কি পারি না দেখো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, একটা জিনিস বলো, ধরো একটা বল, একটা বল, একটা বল আছে, ওকে, একটা বল আছে, যে বলটার প্রাথমিক বেগ ছিল ইউ, জিরো, প্রাথমিক বেগ ছিল জিরো, প্রাথমিক বেগ ছিল জিরো, সেই বলটা যদি এইচ ওয়ান দূরত্ব যায় এবং তার বেগ হয় ভি, এইচ ওয়ান দূরত্ব যায়, বেগ হয় ভি, ত্বরণের মান বলা আছে জি, ত্বরণের মান বলা আছে জি, তাহলে ভি এর ভ্যালু তুমি বের করতে পারবে কি পারবে না? ভি এর ভ্যালু তুমি বের করতে পারবে কি পারবে না? একটা বস্তু, মন দিয়ে শোনো আবার, একটা বস্তু এইদিকে যাত্রা শুরু করছে, অন্তিম প্রাথমিক বেগ জিরো ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, সে এইচ ওয়ান দূরত্ব গিয়েছে, তার বেগ হয়েছে ভি, কি ত্বরণে গিয়েছে? জি ত্বরণে গিয়েছে, তাহলে ওর অন্তিম বেগ বের করতে পারবে না? তুমি বলবে স্যার হ্যাঁ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু, ত্বরণের টু এস, তো এ মানে কি ত্বরণ, তার মানে জি, আর এস মানে স্যার সরণ, কতটা দূরত্ব গিয়েছে এইচ ওয়ান, তাহলে এটা হবে স্যার ওর অন্তিম বেগ। এই জিনিসটা বের করা কি খুব কঠিন? এই জিনিসটা বের করা কি খুব কঠিন? সবাই বলবে না স্যার বাচ্চাদের জিনিস, তো আমরা কতবার শিখে এসেছি। আমরা যখন মোশনের ল গুলো পড়ি তিনটে, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেখানে আমরা শিখে এসেছি ইকুয়েশন অফ মোশনে, ইকুয়েশন অফ মোশনে শিখেছি এগুলো বের করা। ব্যাস, সেটা আমি অ্যাপ্লাই করলাম। দেখো, সেটা আমি অ্যাপ্লাই করলাম কিভাবে দেখো, মন দিয়ে শোনো। বস্তুটা ছিল এখানে, তার মানে ওর প্রাথমিক বেগ এটাই জিরো, এখানে যখন এসছে আমি ধরে নিলাম ওই সময় বেগ ভি, এটা আমার দরকার। কতটা দূরত্ব এসছে? তুমি বলবে স্যার এইচ ওয়ান, এখান থেকে এই দূরত্বটা কত? এইচ ওয়ান। কোন ত্বরণে আসছে? জি ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর ত্বরণ যেহেতু জি, অভিকর্ষজ ত্বরণ জি আসছে, ব্যাস সেটা অ্যাপ্লাই করো। তাহলে বি পয়েন্টে ভেলোসিটি, যেটাকে ভি ধরলাম, কারণ কাইনেটিক এনার্জির জন্য তো আমার ভেলোসিটি লাগবে, ভর তো নালে জানি এম, কিন্তু ভেলোসিটি তো জানি না, তাই না? তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, তাহলে এর জায়গায় বসবে জি, আর এস এর জায়গায় কতটা দূরত্ব এসছে? এইচ ওয়ান, এখান থেকে কতটা এসছে? এইচ ওয়ান, তাই এইচ ওয়ান। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা বের করে নাও, কত হচ্ছে বাবু? ভি এর ভ্যালু হচ্ছে ইউ এর স্কোয়ার মানে জিরো, প্রাথমিক বেগ জিরো, টু জি এইচ ওয়ান, তার মানে ভি এর ভ্যালু হয়ে গেল রুট আন্ডার, ভি এর ভ্যালু হয়ে গেল রুট আন্ডার টু জি এইচ ওয়ান। কারো আপত্তি আছে? কারো বুঝতে সমস্যা আছে কিনা বলো। আবার বলছি, বস্তুটার প্রাথমিক বেগ যে বেগে যাত্রা শুরু করে সেটা জিরো, এখানে যখন পৌঁছায় সে বেগটাকে ধরে নিলাম ভি, কত ত্বরণে আসছে? জি ত্বরণে, কতটা দূরত্ব এসছে? এইচ ওয়ান।
অ্যাপ্লাই করো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। আমার ভি এর ভ্যালু দরকার, পেয়ে গেলাম রুট আন্ডার টু জি এইচ। ভি এর ভ্যালু পেয়ে গেলাম রুট আন্ডার টু জি এইচ। এবার তুমি বলবে স্যার বারবার কি এসব করবো? যদি আমাকে জিজ্ঞেস করে স্যার একটা বস্তুকে ছেড়ে দিলাম কত বেগে পড়লো, তাহলে কি কোনো শর্টকাট ট্রিক নেই? আমি আছে শর্টকাট ট্রিক থাকবে না তাই হয়? আমি আছে শর্টকাট ট্রিক থাকবে না তাই হয়? তোমাদেরকে খাটানো তো আমার কাজ না, আমার কাজ হচ্ছে তোমাদেরকে ফিজিক্সকে ভালোবাসানো। আমি ধরে নিলাম বি পয়েন্ট ওর বেগ হচ্ছে ভি, ঠিক আছে? আচ্ছা তাহলে শর্টকাট ট্রিক্সের কি, কিভাবে এই জিনিসগুলো ডাইরেক্ট সলভ করব? দেখো মনে রাখো, শর্ট ট্রিক কি? শর্ট ট্রিক স্যার, ধরো এই পয়েন্টটা মনে রাখবে, ডাইরেক্ট অ্যাপ্লাই করার জন্য, মনে রাখবে যে যদি যদি একটা বস্তুকে উপর থেকে ফেলা হয়, একটা ধরো এটা তার প্রাথমিক বেগ ছিল জিরো, উপর থেকে ফেলছো মানে প্রাথমিক বেগ জিরো, এই বস্তুটাকে উপর থেকে ফেলা হয়, তাহলে দেন জিজ্ঞেস করে যে এইরকম একটা পয়েন্টে বস্তুর বেগ কত, বস্তুর বেগ কত, কতটা এসছে উপর থেকে, সে ধরো এইচ দূরত্ব এসছে, এইচ দূরত্ব এসছে উপর থেকে, কতটা দূরত্ব এসছে, এইচ দূরত্ব যদি আসে, তাহলে যে কোনো পয়েন্টে তোমাকে বলে দিয়েছে এইচ মানে 10 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার, এরকম জায়গায় বলে দিয়েছে, ঠিক আছে? 10 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার এরকম বলে দিয়েছে, তাহলে এইচ দূরত্ব যদি আসে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, এই পয়েন্টে বেগ, এই যে পয়েন্টে জিজ্ঞেস করেছে এই পয়েন্টে বেগের মান কি করে বের করবে? শর্টকাট কিচ্ছু না, জাস্ট জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে যে ভি সমান রুট আন্ডার টু জি এইচ, টু জি এইচ, ভি সমান রুট আন্ডার টু জি এইচ, যেখানে এইচ কি, যেখানে এইচ হচ্ছে ওই সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তুটা কতটা পড়েছে, সর্বোচ্চ উচ্চতা থেকে কতটা দূরত্ব কভার হয়েছে সেটা এইচ। তাহলে ভি সমান রুট আন্ডার টু জি এইচ, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে, কিচ্ছু ভাবতে হবে না, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে, কিচ্ছু ভাবতে হবে না। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি ব্যাপারটাকে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো তোমাকে বললো যে একটা বস্তু অবাধে পতনশীল বস্তু, সেটা যদি সর্বোচ্চ উচ্চতা থেকে বা উপরের একটা বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো, সে যদি 20 মিটার দূরত্ব কভার করে, তাহলে 20 বা বললো 20 মিটার দূরত্বে বস্তুর বেগ কত, কি করবে? ডাইরেক্ট ফর্মুলা ভি সমান রুট আন্ডার টু জি, তাহলে টু ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে 20, তাহলে কত হলো? 2 ইন্টু 10 মানে 20, 20 400, তো 400 স্কোয়ার কত হয়? 20। তার মানে এই 20 মিটার দূরত্বের বেগ হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার দূরত্বের বেগ হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। কারো বুঝতে সমস্যা আছে? কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা পরেরটা আবার আসছে, আগে এই শর্টকাটটা বুঝলে কিনা বলো। শর্টকাটটা বুঝলে কিচ্ছু না, জাস্ট কতটা উচ্চতা বা দূরত্ব সে কভার করেছে অবাধে পতনশীল বস্তুটা, ডাইরেক্ট অ্যাপ্লাই করলে রুট আন্ডার টু জে অ্যান্সার চলে আসবে, ডাইরেক্ট অ্যাপ্লাই করো রুট আন্ডার টু জে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? এখানে আমরা হিসাব মতো তাই করেছি, এগুলো করেছি, এগুলো হচ্ছে বড় প্রসেস। শর্টকাটে যদি অ্যাপ্লাই করতে, দেখো বস্তুটা বিবেগ অবাধে পতনশীল, তাহলে কতটা এসছে, তুমি বলবে এইচ ওয়ান, তাহলে স্যার বেগ কত হবে? ভি সমান রুট আন্ডার টু জি এইচ ওয়ান, এইচ ওয়ান দূরত্ব এসছে তাই এইচ ওয়ান, এবার আমাদের ওখানে যা ভ্যালু দেওয়া ছিল সেই মতো বসবে, এইচ হচ্ছে নর্মাল, এবার যদি দূরত্ব এইচ ওয়ান হয় তাহলে এইচ ওয়ান বসবে, যদি এইচ টু হয় এইচ টু বসবে, যদি 10 সেন্টিমিটার হয় 10 সেন্টিমিটার বসবে, বাকি ভ্যালু তো তুমি জানো। তাহলে শর্টকাট ট্রিক, তাহলে এগুলো আমি জাস্ট করলাম ব্রড প্রসেস বোঝানোর জন্য। শর্টকাট কি, বস্তু যদি অবাধে পতনশীল হয় তাহলে কি করবে, যে পয়েন্টে বেগ চাইবে দেখবে ম্যাক্সিমাম উচ্চতা থেকে সে কতটা এসছে, ভূমি থেকে কতটা উঁচুতে না। স্থিতিশক্তি বের করার সময় আমরা দেখবো সবসময় ভূমি থেকে কতটা উঁচুতে আছে বস্তুটা, আর গতিশক্তি বের করার সময় দেখবো উপর থেকে কতটা এসছে, বোঝা গেল? স্থিতিশক্তি বের করার সময় সবসময় দেখবো ভূমি থেকে কতটা উচ্চতায় আছে, আর গতিশক্তি বের করার সময় দেখবো উপর থেকে কতটা পথ এসছে। তো উপর থেকে কতটা পথ এসছে, এইচ ওয়ান পথ, তাহলে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, ভি সমান রুট আন্ডার টু জি এইচ হয়ে গেল গতিশক্তি, সরি বেগ। তাহলে বেগ তুমি জানো, তাহলে গতিশক্তি বের করতে পারবে না? তাহলে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তো ভি ভি স্কোয়ারের ভ্যালু তো তুমি অলরেডি জানো, ভি এর ভ্যালু যদি টু জি এইচ হয় তাহলে ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে, সরি রুট আন্ডার টু জি এইচ হয়, তাহলে ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে টু জি এইচ ওয়ান। তাহলে এই দুই কেটে গেল, তাহলে কাইনেটিক এনার্জি কত হলো এই পয়েন্টে? এম জি এইচ ওয়ান। তাহলে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত? এম জি এইচ ওয়ান। বি পয়েন্টে পটেন্সিয়াল এনার্জি কত? এম জি এইচ মাইনাস এইচ ওয়ান। বি পয়েন্টে কাইনেটিক এনার্জি জানো, বি পয়েন্টে পটেন্সিয়াল এনার্জি জানো, স্থিতিশক্তি বের করতে পারবে না, সরি যান্ত্রিক শক্তি। হ্যাঁ স্যার, এতটা তো আমরা মুখ্য না স্যার, অবভিয়াসলি পারবো। তাহলে মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তির ইংলিশ হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এমই সমান হচ্ছে পটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি মানে কেই। ওকে, তাহলে পটেনশিয়াল এনার্জি কত বাবু? তুমি বলবে স্যার এমজি,
এইচ মাইনাস এইচ ওয়ান। কি করে স্যার? ভূমি থেকে বলটা এখন এইচ মাইনাস এইচ ওয়ান উচ্চতায় আছে, তাই স্যার এইচ মাইনাস এইচ ওয়ান প্লাস কাইনেটিক এনার্জি স্যার বের করলাম হচ্ছে স্যার এম জি এইচ ওয়ান। ক্যালকুলেট করো, এই এম জি দিয়ে ভিতরের ব্র্যাকেটটাকে গুণ করো, তাহলে কত হলো? এম জি এইচ, এ দেখো প্রথমে এটা গুণ হলো, তারপর মাইনাস এম জি এইচ ওয়ান প্লাস এম জি এইচ ওয়ান, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো এই এম জি এইচ ওয়ান এম জি এইচ ওয়ান বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো কেবলমাত্র এম জি এইচ। তাহলে বি পয়েন্টে মেকানিক্যাল এনার্জি এম ই অ্যাট বি, দেখো এম ই বি লেখার মানে কি? এম ই সাফিক্সে বি লেখা আছে, মানে বি পয়েন্টে মেকানিক্যাল এনার্জি, বি পয়েন্টে যান্ত্রিক শক্তি কত হলো? এম জি এইচ। মিললো, একই আছে। দেখো বি আমরা র্যান্ডম পয়েন্ট নিয়েছি, এমন না যে বি হাফ বা কিছু, বি হচ্ছে আমার ইচ্ছা মতো একটা উচ্চতা ধরে নিয়েছি এইচ ওয়ান, সে যা ইচ্ছা হতে পারে, এইচ ওয়ান যা ইচ্ছা হতে পারে। তাহলে মিললো, তাহলে আমরা বি পয়েন্টেও কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম, সরি যান্ত্রিক শক্তি পেয়ে গেলাম এমজিএইচ। এই পয়েন্টে যান্ত্রিক শক্তি পেয়েছি, এরকম মেকানিক্যাল এনার্জি এট এ পয়েন্ট, সেটাও পেয়েছি স্যার এমজিএইচ। তাহলে এখন পর্যন্ত স্যার সংরক্ষণ আছে। এবার লাস্ট পয়েন্টটা দেখি, সি পয়েন্ট, মানে যখন ভূমিকে স্পর্শ করবে, একদম ভূমিকে টাচ করবে, এইরকম মোমেন্টে বস্তুর কত হয় সেটা আমরা দেখি, ঠিক আছে? তাহলে এবার আসো সি পয়েন্টে। এটা শেখানোর করানোর উদ্দেশ্য কি জানো? এখান থেকে তুমি অনেক অনেক কিছু শিখবে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ কত কিছু শেখো। ওকে, আচ্ছা সি পয়েন্ট। সি পয়েন্ট মানে কি গো? একদম ভূমিকে স্পর্শ করে গেছে এইরকম মোমেন্টে, ঠিক আছে? একদম ভূমিকে স্পর্শ করে গেছে, তার মানে সি পয়েন্টে পটেনশিয়াল এনার্জির মান কত হবে? তুমি বলবে স্যার জিরো। এখন ভূমি থেকে সে জিরো উচ্চতায় আছে প্রায়, তার মানে ওর পটেনশিয়াল এনার্জি হবে জিরো। আচ্ছা কাইনেটিক এনার্জি কি করে বের করবো স্যার? কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। তো সি পয়েন্টে বস্তুর বেগ তুমি বের করতে পারবে না? সি পয়েন্টে বেগ বের করে এক্ষুনি শেখালাম। কতটা উচ্চতা এসছে? কতটা? তুমি বলবে স্যার এইচ এসছে, এইচ। তাহলে সি পয়েন্টে ভেলোসিটি কত হবে? সি পয়েন্টে ভেলোসিটি কত হবে? ভেলোসিটি হবে ভিসি। ভিসি মানে ভেলোসিটি অ্যাট সি পয়েন্ট, ঠিক আছে? সেটা কত হবে স্যার? সেটা হবে রুট আন্ডার টু জি এইচ। ডাইরেক্ট ফর্মুলা আমি শেখালাম না এক্ষুনি? যতটা এসছে সেইখান থেকে ডাইরেক্ট। তাহলে সি পয়েন্ট আসা মানে কি? এখান থেকে এখানে এসছে পুরোটা এইচ দূরত্ব পুরো এসছে, তার মানে রুট আন্ডার টু জি এইচ। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির মান কত হলো? কাইনেটিক এনার্জির মান হয়ে গেল স্যার হাফ এম ইন্টু ভি স্কোয়ার মানে টু জি এইচ। ভিসি মানে যদি টু রুট আন্ডার টু জি এইচ, তাহলে ভি স্কোয়ার মানে কি? শুধু টু জি এইচ। তাহলে টু টু কেটে গেল, তাহলে স্যার কাইনেটিক এনার্জি হয়ে গেল সি পয়েন্টে এম জি এইচ। সি পয়েন্টে এম জি এইচ। সি পয়েন্টে কাইনেটিক এনার্জি হয়ে গেল স্যার এম জি এইচ। তো কাইনেটিক এনার্জি যদি এম জি এইচ হয়, তাহলে স্যার মেকানিক্যাল এনার্জি কত? স্যার মেকানিক্যাল এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি এম জি এইচ, তার মানে স্যার মেকানিক্যাল এনার্জি হয়ে গেল এম জি এইচ। অতএব মেকানিক্যাল এনার্জি অ্যাট পয়েন্ট সি, মেকানিক্যাল এনার্জি অ্যাট পয়েন্ট সি কত হচ্ছে আমরা পেলাম স্যার? এটাও পেলাম স্যার এম জি এইচ। ব্যাস স্যার কেল্লা ফতে। এ পয়েন্টেও পেলাম এম জি এইচ, বি পয়েন্টেও পেলাম এম জি এইচ, সি পয়েন্টেও পেলাম এম জি এইচ। আমাকে আর কি আটকায় স্যার? আমি চোখ বন্ধ করে বলে দিলাম, অবাধে পতনশীল বস্তুর জন্য যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, মানে বস্তুর যান্ত্রিক শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকে। যদি উপরের পয়েন্টে এমজিএইচ হয়, ওর গতিপথের যে কোনো পয়েন্টে যান্ত্রিক শক্তি এমজিএইচ হবে। শুধু এই তিনটে পয়েন্ট বলে না, তোমার যদি ইচ্ছা হয় তুমি এই পয়েন্টে বের করিবে, তুমি করো, সেখানেও পাবে এমজিএইচ, এখানেও পাবে এমজিএইচ, এখানেও পাবে এমজিএইচ, আর যেখানেই করো তুমি এমজিএইচই পাবে। বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে না যায় নাই? একবার 1 মিনিট রেস্ট নাও, এটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখানোর আছে, সেগুলো এক এক করে শেখাবো, ঠিক আছে? এটা অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখানোর আছে, সেগুলো এক এক করে শেখাবো। 1 মিনিট রেস্ট নাও। আচ্ছা, আচ্ছা তোমাদের কাছে যদি আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি সংরক্ষিত থাকে, এটা কি ঠিক না ভুল? তাই বলো। অবাধে পতনশীল বস্তুর মানে একটা বস্তু যে অবাধে পড়ছে তার গতিশক্তি সংরক্ষিত থাকে, এটা ঠিক না ভুল? এই পয়েন্টের আগে অ্যান্সার দাও। একটা কোশ্চেন জিজ্ঞেস করেছি যে অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি সংরক্ষিত থাকে বা স্থিতিশক্তি সংরক্ষিত থাকে, এটা ঠিক না ভুল?
সব মাথা ব্যথা গুলো এত সুন্দর শিখে শেষে ঠিক 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 করছে, টিকটিকি হয়ে গেছে সব, ঠিক 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 করে যাচ্ছে সেই তখন থেকে। এই টিকটিকি গুলো, আমি গতিশক্তি বলেছি, যান্ত্রিক শক্তি বলিনি। আমি গতিশক্তি বলেছি, যান্ত্রিক শক্তি বলিনি। এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকে নাও, ঢুকিয়ে নাও। এই দেখো, কি করে বললে সংরক্ষিত থাকে? এ পয়েন্টে যান্ত্রিক শক্তি কত ছিল? 0। বি পয়েন্টে যান্ত্রিক শক্তি কত ছিল? mgh1। সি পয়েন্টে যান্ত্রিক শক্তি কত হলো? mgh। সংরক্ষিত থাকছে, এটা একই জিনিস, একই থাকছে। পাগল, সংরক্ষিত থাকবে যান্ত্রিক শক্তি, আলাদাভাবে না স্থিতিশক্তি সংরক্ষিত থাকবে না গতিশক্তি সংরক্ষিত থাকবে। সরি, যান্ত্রিক শক্তি না, গতিশক্তি। এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্টে যান্ত্রিক শক্তি না, এটা কি বলছি? গতিশক্তি। সি পয়েন্টে গতিশক্তি ছিল mgh, বি পয়েন্টে গতিশক্তি হলো mgh1, আর সি পয়েন্টে গতিশক্তি হলো 0। এই পয়েন্টে 0। তাহলে কি করে সংরক্ষিত থাকছে? তোমরা সংরক্ষিত থাকছে বলছো, সংরক্ষিত থাকে না, এটাই তো মজা। মজাটা কি? মজাটা হচ্ছে আলাদাভাবে স্থিতিশক্তিও সংরক্ষিত থাকে না, গতিশক্তিও সংরক্ষিত থাকে না, দুটোর যোগফলটা কনস্ট্যান্ট থাকে। দুটোর যোগফল, যান্ত্রিক শক্তি মানে তো এই দুটোর যোগফল, তাই না? যান্ত্রিক শক্তি মানে তো এই দুটো যোগফল, সেই দুটো যোগফলটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এবার আমাকে বলো তো, একটা ভালো করে জিনিস খেয়াল করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টে বস্তুর যে গতিশক্তি ছিল, এই সরি স্থিতিশক্তি ছিল mgh, সেটাই সি পয়েন্টে বস্তুর যান্ত্রিক শক্তি হয়ে যায়, এই গতিশক্তি হয়ে যায়নি? আবার বলছি, এ পয়েন্টে বস্তুর যেটা স্থিতিশক্তি ছিল mgh, সেটাই সি পয়েন্টে বস্তুর কি হয়ে গেছে? গতিশক্তি হয়ে যায়নি? ভালো করে তাকাও তো, এ পয়েন্টে স্থিতিশক্তি কত ছিল? mgh। সি পয়েন্টে গতিশক্তি কত হয়ে গেছে? mgh। দেখো, সি পয়েন্টে গতিশক্তি কত হয়েছে? mgh। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম আবার সেম জিনিস, শক্তির সংরক্ষণ নীতি কি পড়েছিলাম? যে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। এই বস্তুর মধ্যে উড়ে উড়ে স্থিতিশক্তি গতিশক্তি চলে এলো না। এই পয়েন্টে উঠতে উঠতে গতিশক্তি চলে এলো না। গতিশক্তিটা কোথায় থেকে এলো? এই যে বস্তুর মধ্যে স্থিতিশক্তি ছিল, তুমি এই বস্তুটাকে এখান থেকে এখানে তোলার জন্য বস্তুর মধ্যে যে স্থিতিশক্তি mgh সঞ্চয় হয়েছিল, সেটাই আস্তে আস্তে গতিশক্তিতে পরিবর্তন হতে 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 এন্ড পয়েন্টে গতিশক্তিটা হয়ে গেল mgh, মানে পুরো স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল। বস্তুর মধ্যে আর স্থিতিশক্তি কোনো থাকলো না। বুঝেছো? আবার বলছি, তুমি বস্তুটাকে এখান থেকে এখানে তোলার জন্য যে কাজ করেছিলে, সেটাই বস্তুর মধ্যে mgh স্থিতিশক্তি হিসাবে জমা হয়েছিল। যেই বস্তুটাকে ছেড়ে দিলে, বস্তুর গতিশক্তি আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 পুরো স্থিতিশক্তিটা সম্পূর্ণরূপে গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল। তাই এন্ড পয়েন্টে এসে যতটাই স্থিতিশক্তি ছিল ততটাই বস্তুর গতিশক্তি হয়ে গেল। এই কনসেপ্টটাকে কাজে লেগে আমরা অঙ্ক করব, এই কনসেপ্টটাকে কাজে লেগে আমরা অঙ্ক করব। তোমাকে যখন করব তখন বোঝাবো কিভাবে কাজে লাগাচ্ছি। বোঝা গেছে? তাহলে এখানে এই স্থিতি শক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, আলাদাভাবে শক্তি কোথাও থেকে আসছে না। দেখো, তুমি ভালো করে দেখো, এই পয়েন্টে স্থিতি শক্তি কত ছিল? তুমি বলবে স্যার mgh। এই পয়েন্টে চলে এসে স্থিতি শক্তি একটু কমে গেল না? দেখো, বি পয়েন্টে স্থিতি শক্তি হয়ে গেল mgh মাইনাস mgh1, তার মানে কিছুটা কমে গেল। সেই এই mgh1 কি হয়ে গেছে? এই পয়েন্টে থাকো, এই পয়েন্টে স্থিতি শক্তি কত? তুমি বলবে স্যার mgh মাইনাস mgh1। এই দেখো, এটাকে ভাঙলে তো তাই দাঁড়াচ্ছে। এটা হচ্ছে স্থিতিশক্তি, তার মানে এই পরিমাণে স্থিতিশক্তি কমেছে। এই স্থিতিশক্তিটাই দেখো বস্তুর গতিশক্তি হয়ে গেছে, তাই না? তাহলে শক্তি কনস্ট্যান্ট, ঠিক আছে? যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট, যার জাস্ট এই স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়েছে। বোঝা গেল? তাই এখানে যত পরিমাণ স্থিতিশক্তি কমেছে mgh1, সেটাই এর গতিশক্তি হয়েছে mgh1। এই পয়েন্টে যত পরিমাণ স্থিতিশক্তি কমেছে যেটা কত mgh, সেটাই এর গতিশক্তি হয়েছে mgh। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই গতিশক্তিটাই আস্তে আস্তে সরি স্থিতিশক্তিটাই বস্তুর যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, এক শক্তি থেকে আরেক শক্তিতে জাস্ট কনভার্ট করতে পারি। তাহলে স্থিতিশক্তিটা এখানে কোথায় কনভার্ট হচ্ছে? যান্ত্রিক শক্তিতে। তাই এই পয়েন্টে ওর যতটা স্থিতিশক্তি ছিল, এই পয়েন্টে ও
এই ততটাই গতিশক্তি হয়ে গেল, কেন পুরো স্থিতিশক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল। সবার কনসেপ্ট ক্লিয়ার? এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকেছে? এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকেছে? তাহলে কি হচ্ছে, আবার বলছি, বস্তুটা পড়ছে এভাবে, পড়ছে, ওর গতিশক্তি স্থিতিশক্তি এখানে ম্যাক্সিমাম, গতিশক্তি জিরো, এখানে স্থিতিশক্তি ম্যাক্সিমাম, গতিশক্তি জিরো, বস্তুর স্থিতিশক্তি কমছে কমছে, গতিশক্তি বাড়ছে, কমছে বাড়ছে, বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে গতিশক্তি কিছুটা বাড়লো, স্থিতিশক্তি ততটাই কমলো, আরো নিচে আসছে, আস্তে 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 পুরো স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, স্থিতিশক্তি জিরো হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোন বিন্দুতে, কোন বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি সর্বোচ্চ থাকে, কোন বিন্দুতে হবে, ম্যাক্সিমাম পয়েন্টে, সর্বোচ্চ উচ্চতায়, তাই না, সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি সর্বোচ্চ, গতিশক্তি জিরো, এইভাবে জিজ্ঞেস করে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোন বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, গতিশক্তি শূন্য হয়, তাহলে কি অ্যান্সার হবে, সর্বোচ্চ পয়েন্টে। আর সর্বনিম্ন পয়েন্টে মানে ভূমিকে স্পর্শ করার সময় গতিশক্তি সর্বোচ্চ হয় আর স্থিতিশক্তি হয় শূন্য। পয়েন্টগুলো মাথায় থাকবে, গতিশক্তি হয় সর্বোচ্চ আর স্থিতিশক্তি হয় শূন্য। এবার এবার যদি উল্টো কেস হয়, উল্টো কেস মানে এটা তো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, এবার যদি এরকম হয় যে একটা বস্তু আছে সেটাকে আমরা উপরের দিকে ছুড়ে দিলাম, তখন কি হবে স্যার, উপরের দিকে ছুড়লে মানে এইখানে ওর গতিশক্তিটা সর্বোচ্চ, তাই না, এখানে ওর গতিশক্তি ম্যাক্সিমাম আছে, একই জিনিস, স্থিতিশক্তি কত, জিরো, এখানে এর গতিশক্তি ম্যাক্সিমাম আছে, স্থিতিশক্তি জিরো, বস্তুটা উপরে উঠছে, এই গতিশক্তিটা দেখো, এর একটা গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, তাহলে এই গতিশক্তি ভি বেগে ধরো ছুড়েছো, বস্তুটাকে ভি বেগে ছুড়েছো, তাহলে ওর গতিশক্তি কত, ভি বেগে ছুড়লে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এবার বস্তুটা যত উপরে উঠবে ওর গতিশক্তিটা আস্তে আস্তে কমছে আর স্থিতিশক্তি বাড়ছে, দেখো এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে গতিশক্তি কিছুটা কমে গেছে, তাই না, এখন ধরো বেগটা আরো কমে গেছে মানে গতিশক্তি আরো কমে গেছে, তাহলে এখানে গতিশক্তি কমে গেল, সেম পরিমাণ স্থিতিশক্তি বেড়ে গেল, ভূমি থেকে উচ্চতায় আছে, আরো উপরে গেল, আরো উপরে গেল মানে আরো স্থিতিশক্তি বাড়ছে, গতিশক্তি কমছে, এরকম করতে করতে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে ওর স্থিতিশক্তিটা ম্যাক্সিমাম হয়ে যাবে আর গতিশক্তি মিনিমাম হয়ে যাবে, স্থিতিশক্তিটা ম্যাক্সিমাম হয়ে যাবে, গতিশক্তি জিরো হয়ে যাবে। তাহলে এখানে এই পয়েন্টে এই যে যখন ভেলোসিটি জিরো হয়ে গেল সেই সময় স্থিতিশক্তি হবে এমজিএইচ, আচ্ছা এইভাবে লিখি, জিরো, এই দেখো গতিশক্তিটা জিরো হয়ে গেল হাফ এম বি স্কোয়ার থেকে, আর স্থিতিশক্তিটা জিরো থেকে হয়ে গেল এমজিএইচ, বোঝা গেছে, স্থিতিশক্তিটা জিরো থেকে হয়ে গেল এমজিএইচ, ক্লিয়ার হয়েছে। তাহলে যখন ছুটছো এখানেও শক্তি সংরক্ষিত থাকছে, তুমি ছোড়ার জন্য ওর মধ্যে যে গতিশক্তি এলো সেই গতিশক্তিটা আস্তে 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 বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে জমা হচ্ছে, সেই গতিশক্তিটা আস্তে আস্তে স্থিতিশক্তি হিসাবে জমা হচ্ছে, বোঝা গেছে না যায় নাই, বোঝা গেছে না যায় নাই? তাহলে ছোড়ার সময় বোঝা গেল, যখন অবাধে পতনশীল হলো তখন কি হচ্ছিল, স্থিতিশক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হচ্ছিল, এবার যখন ছুটছো তখন কি হচ্ছে, ওর গতিশক্তি আস্তে আস্তে কমছে, স্থিতিশক্তি বাড়ছে, গতিশক্তি কমছে, স্থিতিশক্তি বাড়ছে, এরকম করতে করতে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে স্থিতিশক্তি সর্বোচ্চ হয়ে গেল, পুরোটাই স্থিতিশক্তি হয়ে গেল, মানে পুরো গতিশক্তিটা স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে গেল, আর গতিশক্তি হয়ে গেল জিরো, বোঝা গেল, গতিশক্তি হয়ে গেল জিরো। ওকে, এটাও বুঝলে, ভালো কথা, গুড গার্ল, সব ভালো মেয়ে তোমরা। এবার দেখো, এবার তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, এবার তোমাদেরকে একটা সুন্দর কোশ্চেন জিজ্ঞেস করছি, মজাটা দেখো, আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম না, একটা বস্তুকে যদি ইউ বেগে উপরের দিকে সরা হয় তাহলে বস্তুটা ম্যাক্সিমাম কতটা উচ্চতা ওঠে, ইউ স্কোয়ার বাই টু জি। আমি বলেছিলাম যে এতে গিয়ে তোমার ওয়ার্ক এনার্জি পাওয়ারে গিয়ে এই চ্যাপ্টারটা খুব ডাইরেক্টলি কাজে লাগবে, এই ফর্মুলাটা দেখো কিভাবে কাজে লাগবে। তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, একটা বস্তুকে, একটা বস্তুকে যদি আমি ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিই, কোশ্চেনটাকে বোঝো, একটা বস্তুকে যদি আমি ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিই, তাহলে ইউ বেগে ছুড়ে দিই, তবে কত উচ্চতায়, কত উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি সমান গতিশক্তি হবে, কত উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তির মান সমান হবে, দুটো পরস্পরের সাথে সমান হয়ে যাবে। কি বললাম, ইউ বেগে একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দিই তবে কত উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে, চারটে অপশন আছে, অপশন চারটাকে দিয়ে দিই। এ সমান ইউ স্কোয়ার বাই টু জি, এটা তোমাদের পরীক্ষায় পড়েছিল একবার, বি সমান, যে জানে না তার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, বি স্কোয়ার বাই ফোর জি,
সি সমান ইউ স্কোয়ার বাই জি, যেখানে ই হচ্ছে যে বেগে ছুঁড়েছে বস্তুটাকে, আর ডি হচ্ছে ইউ স্কোয়ার বাই থ্রি জি। এই চারটা অপশান আছে। এই চারটা অপশানের মধ্যে বলেছে যে ইউ বেগে যদি একটা বস্তুকে ছোড়া হয় তবে কত উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে। আচ্ছা, আমরা এই টার্মে না বলতে পারলেও এটা তো বলতে পারি যে কোন উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি গতিশক্তি সমান হবে। অবভিয়াসলি অর্ধেক উচ্চতায়, অবভিয়াসলি অর্ধেক। ধরো একটা বস্তুকে তুমি যদি ছুড়ে দাও বা উপর থেকে ছেড়ে দাও, যাই করো, তুমি বস্তুকে ছুড়ে দাও বা উপর থেকে ছেড়ে দাও, যাই করো, মিড পয়েন্টে যখন আসবে তখন বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান। এটুকু নিয়ে তো কারো আপত্তি নেই। মিডিল পয়েন্টে বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান। আমি যদি একটা বস্তুকে ছুড়ে দিই, দেখো, শোনো এই জায়গাটা এসো। ধরো একটা বস্তুকে তুমি এভাবে ছুড়ে দিলে, ইউ বেগ নিয়ে ভূমি থেকে ছুড়ে দিলে, এটা ধরো ভূমি, ওকে, এই ভূমি থেকে একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিলে, তাহলে এইটুকু তো আমরা জানি যে স্যার বস্তুটা যদি ম্যাক্সিমাম এতটা ওঠে, এতটা ধরেন উঠলো, মানে যে পয়েন্টে ওর বেগ জিরো হলো সেটাই ম্যাক্সিমাম উচ্চতা, সেটাই ম্যাক্সিমাম উচ্চতা। তাহলে স্যার যে পয়েন্টে জিরো হলো সেই পয়েন্টে তার মিডিল পয়েন্টে স্যার স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে, এতটুকু নিয়ে কারো আপত্তি নেই। একদম মধ্যবিন্দুতে তার যতটা সে উঠেছে, ভূমি থেকে যতটা উঠেছে, তার মিডিল পয়েন্টে স্থিতিশক্তি গতিশক্তি সমান। হ্যাঁ কি না? কেন? দেখো, এই গতিশক্তি যখন বস্তুর গতিশক্তি সম্পূর্ণ ছিল, উপরে উঠছে, উঠতে 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 মিডিল পয়েন্টে স্থিতিশক্তি গতিশক্তি সমান হলো। কি হলো? আস্তে আস্তে গতিশক্তিটা স্থিতিশক্তিতে কনভার্ট হচ্ছে, হতে 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 মিডিল পয়েন্টে স্থিতিশক্তি গতিশক্তি সমান। তারও যদি আরো উপরে উঠে, এবার স্থিতিশক্তি আরো বাড়তে শুরু করলো, গতিশক্তি কমতে শুরু করলো, কমতে কমতে এখানে জিরো। তাহলে কোন পয়েন্টে সমান হচ্ছে? মিডিল পয়েন্টে। এবার তোমাকে বলেছে মিডিল পয়েন্ট যদি ইউ বেগে ছুড়ি তাহলে কোনটা মিডিল পয়েন্টের দৈর্ঘ্য কোনটা, সেটা কত, এই চারটা অপশনের মধ্যে বলো। বোঝা গেছে কোশ্চেন? বোঝা গেছে কোশ্চেন না বোঝা যায় নাই? তুমি বলবে হ্যাঁ স্যার খুব সুন্দর করে বোঝা গেছে, কোনো আপত্তি নেই, আপনাকে আমরা মেনে নিলাম যে হ্যাঁ। আচ্ছা, আমরা ধরে নিলাম বস্তুটা ম্যাক্সিমাম এইচ উচ্চতায় উঠেছে। ম্যাক্সিমাম কত উচ্চতায় উঠেছে? সেই উচ্চতাটাকে বললাম এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স উচ্চতায় উঠেছে, তার অর্ধেক উচ্চতা, তার মানে কত? তাহলে তার অর্ধেক উচ্চতা। আচ্ছা, আমি এটা নিচে করি, দাঁড়ো। धागे तो बुलाए चांदनी है और के घटी उठाओ रोशनी है प्यार के धागे तो बुलाए चांदनी और के घटी उठाओ। কি লিখেছো অসীমা? ইউ স্কোয়ার বাই ফোর জি। আরে সাবাস অসীমা, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ এভরি ওয়ান। বাট ও অ্যান্সারটা দিল তাই বললাম। আচ্ছা যাই হোক, তাহলে আমি ধরে নিলাম এই উচ্চতাটা হচ্ছে এইচ ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতা উঠেছে, ইউ বেগে ছুড়ে দিলে এইচ ম্যাক্স উচ্চতা, এইচ ম্যাক্স। তাহলে আমরা এটা বলতে পারি স্যার এইচ ম্যাক্সের অর্ধেক উচ্চতা, অর্থাৎ এইচ ম্যাক্সের অর্ধেক উচ্চতা অর্থাৎ স্যার এইচ ম্যাক্স বাই টু উচ্চতায় বস্তুর কাইনেটিক এনার্জি আর বস্তুর পটেনশিয়াল এনার্জি ইকুয়াল। এটা তো আমাদের জানা কনসেপ্ট যে হ্যাঁ স্যার মধ্যবিন্দুতে বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে। তাহলে পুরো উচ্চতাটা যদি এইচ ম্যাক্স হয় তাহলে তার অর্ধেক মানে কত? এইচ ম্যাক্স বাই টু। এইচ ম্যাক্স বাই টু, একমত সবাই? ফতেমা খাতুন জান্নাত বলছো বি হবে, গুড ফতেমা, ভেরি গুড, বি আনসার হবে, ঠিক আছে। স্কোয়ার বাই ফোর জি, সুজাতা বি হবে, গুড, জয়িতি বি হবে। আরে সাবাস, তোমরা তো মানে এত ভালো শিখে নিয়েছো, বাহ, সিরিয়াসলি আমি খুব ভালো লাগলো এটা অ্যান্সার দিলে দেখে। যাই হোক, আবার বলছি দেখো, তাহলে একটা বস্তুকে ইউ বেগে ছুড়ে দিলে সে একটা ম্যাক্সিমাম উচ্চতায় উঠবে। তাহলে ম্যাক্সিমাম উচ্চতা, সেটাকে যদি আমরা এইচ ম্যাক্স ধরি, তাহলে এইচ ম্যাক্স বাই টু উচ্চতায়, এইচ ম্যাক্স বাই টু উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে, এতটুকু নিয়ে কারো ডাউট নেই। এবার তুমি একটা বস্তুকে যদি ইউ বেগে ছুঁড়া দাও, তাহলে এইচ ম্যাক্স বের করার সময় আমি শিখাইনি? তুমি বলবে হ্যাঁ স্যার খুব ভালো করে শিখিয়েছেন, সেটা হয় ইউ স্কোয়ার বাই টু জি। একটা বস্তুকে যদি এইচ উচ্চতা মানে এই ইউ বেগে ছুঁড়া দাও, তাহলে বস্তুটা সর্বোচ্চ কতটা উচ্চতায় উঠবে, সেটা হচ্ছে এইচ ম্যাক্স। সেটার মান আমরা জানি স্যার হয় ইউ স্কোয়ার বাই টু জি যদি ইউ বেগে ছোড়া হয়। কিন্তু কোন পয়েন্টে স্থিতিশক্তি গতিশক্তি সমান স্যার? এইচ ম্যাক্স বাই টু, মানে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তি সমান। তার মানে স্যার এই দিককে দুই দিয়ে ভাগ করলে এইচ ম্যাক্স বাই টু এর ভ্যালুকেও আমরা যদি দুই দিয়ে ভাগ করি, ডান দিককেও দুই দিয়ে ভাগ করতে হবে। তার মানে ইউ স্কোয়ার বাই টু জি অলরেডি ছিল, তাকে আরো দুই দিয়ে ভাগ করছো, তাহলে ইউ স্কোয়ার বাই ফোর জি, স্যার ইউ স্কোয়ার বাই ফোর জি। তাহলে এটা হচ্ছে উচ্চতা,
যে উচ্চতায় ইউ স্কয়ার বাই 4g বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হয়। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হয়। এবার যদি তোমাকে ভ্যালু বলে দেয় যে একটা বস্তুকে 10 মিটার/সেকেন্ড বেগে যদি আমি সুইরা দিই, তাহলে কোন উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি গতিশক্তি সমান হবে, তুমি ভ্যালু পুট করে দাও, অঙ্ক করে দাও, হয়ে যাবে। তুমি ভ্যালু পুট করে দাও, অঙ্ক করে দাও, হয়ে যাবে। বোঝা গেছে না যায় না? বোঝা গেছে না যায় না? মজা লাগলো? বুঝছো? সবাই বুঝছো? সবার নাম আমি দেখতে পাইনি, যারা যারা বলেছো সবাইকে, মানে যারা না বলেছো তাদেরকেও থ্যাংক ইউ, যারা বলেছো তাদেরকেও থ্যাংক ইউ, যে এত ধৈর্য ধরে তোমরা শিখছো, বুঝছো। আই এম ভেরি, মানে গ্ল্যাড যে আমি তোমাদেরকে পড়াতে পারছি। সিরিয়াসলি, আই এম নট জোকিং, আই এম ভেরি গ্ল্যাড। তোমরা এত ধৈর্য ধরে, এত মজা করে, এত সুন্দরভাবে, এত বোরিং একটা সাবজেক্ট যেটা তোমাদের কাছে, সেই সাবজেক্টটাকে এত ভালো করে পড়ছো। দ্যাটস মাই, কি বলবো, অ্যাচিভমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার গো? ও বাবুগণ বলো গো, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কোন উচ্চতায় বস্তুর, আচ্ছা যেমন সেই অঙ্কটা করো তো। একটা বস্তুকে যদি, দাঁড়াও আমি একটু ভাই বালি, ওকে, বলো। একটা বস্তুকে যদি, যদি 20 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয়, তবে কত মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায় ওই বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির মান সমান হবে? ওই বস্তুর স্থিতি ও গতিশক্তির মান সমান হবে। করে ফেলো। চাতক প্রায় নিয়েছি, যে আছে কালো শশী। ও চাতক প্রায় নিয়েছি, যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, হে ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, হে মিলন হবে কত দিনে, হে আমার মনের মানুষের সনে। ও আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, লুকাইলে না পাই অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। ওইরূপ হরিয়ে দর্পণে, হে ওইরূপ হেরিয়ে দর্পণে, হে আমার মনের মানুষের সনে। ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, হে মিলন হবে কত দিনে, হে আমার মনের মানুষের সনে। ও আমার মনের মানুষের সনে। হয়েছে হয়েছে? কত অ্যান্সার এসছে? 10।
আমি একটা জিনিস বুঝতে পারি না এই গানটায়। আচ্ছা, মিলন কবে হবে সেটা তো মিলনের মা বলতে পারবে, তাই না? বা ডাক্তার বলতে পারবে, আমরা কি করে বলবো বলো? চলো এই অঙ্কটা একবার করিয়ে দিই। বলেছে একটি বস্তুকে যদি 20 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয় তবে কত মিটার উচ্চতায় ওই বস্তুর স্থিতিশক্তি গতিশক্তির মান সমান হবে? আমরা এখনই শিখলাম স্যার, যে উচ্চতায় সমান হবে তার মান হচ্ছে u²/4g। এক লাইন অ্যান্সার হয়ে যাবে। যারা জানে না তাদের মাথা খারাপ হয়ে যাবে অঙ্ক করতে, ঠিক আছে? তাহলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে স্যার 20 বলেছি, তাহলে 20 × 20, u² যেহেতু বাই 4, জি এর ভ্যালু স্যার 10, তাহলে 20 × 20 হচ্ছে স্যার 400, 4 × 10 মানে হচ্ছে স্যার 40। তাহলে 0 0 কেটে গেল, 4 দিয়ে 40কে কাটলে 10। তার মানে স্যার 10 মিটার উচ্চতায় বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে। সুজাতা কনফিউজ হয়ে গেছে, এই মিলন কি সেই মিলন, এই মিলন সেই মিলন না। আমি তো একটু মজা করে বললাম, আরে জোক বললাম, জোক, তাদেরকে হাসানোর জন্য। ভাবো, একটা ক্লাসে তোমরা জোক পাচ্ছ, গান পাচ্ছ, ক্লাস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, পিপিটি পাচ্ছ, পড়াশোনা পাচ্ছ, বুঝতে পারছো, আর কি চাই লাগে? সাগর পাড়ে আইসা আমার মাথায় মাথায়। তখন যদি শান্ত মনে সাগর পাড়ে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। আর ফোক সং খুব ভালো লাগে, বুঝলে? আবার রেকর্ড পাচ্ছ, হ্যাঁ গুড ফাতেমা, আবার রেকর্ডও পাচ্ছ। লাল শাড়ি, লাল শাড়ি, আবার লাল শাড়ি, এতবার লাল শাড়ি শুনতে ইচ্ছে হচ্ছে। কুল নাই, কিনার নাই, অথই দরিয়ার পানি, সাবধানে। কি লিখছো? ঘরে বসে সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছি, হ্যাঁ স্যার। কেয়া সিংহ পড়াবেন না, না ক্লাস শেষ হয়ে গেছে, এমনি গল্প করছি। ना मैं अपना रहा ना किसी का, ऐसा मेरा खुदा क्यों है। আরে এই গানটা আমি তাহলে আমাকে আগে একবার প্র্যাকটিস করতে হবে গো, আমি তো কোনোদিন করিনি এটা। आवारा शाम है,
আচ্ছা ঠিক আছে, তোমরা লিখে দাও, আমি পরে ওগুলো দেখে আসবো, দিয়ে করবো, ঠিক আছে? আমি গানগুলো কোনোদিন করিনি তো। আমি বেসিক্যালি ফোক সং বেশি করি। হ্যাঁ দেখলাম তোমার মেসেজ ফতেমা, দুজনেরই দেখলাম, তুমি আর খাদিজার একটা লিখেছিল গানের। কিন্তু সমস্যা হচ্ছে এই গানগুলো আমি কোনোদিন করিনি, একবার প্র্যাকটিস করতে হবে। কি করে তোকে বলবো তুই কে আমার, আই না সাথে চলবে কি নীলাঞ্জনা স্যার, নীলাঞ্জনা আবর স্যার, বুঝলাম না। নীলাঞ্জনা আবর মানে কি? কি সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, ওটা বলছো? লাল পেতে সাদা মধ্যে সুস্থ হলে এরকম ওটা? সাদা মধ্যে ছটায় সাইরেন মিস করে দোকানের গায়ে। পৌলমী সরকার কি লিখেছো? আমার এসএমএস দেখবেন পৌলমী স্যার। নীলাঞ্জনা, লাল শাড়ি, সবাই এত লাল শাড়ি, তো লাল শাড়ি শুনতে ইচ্ছা করছে তোমাদের? আরে চলো লাস্টে লাল শাড়ি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে। এতবার একই গান শুনতে ইচ্ছা করে? ঋতুপর্ণা, কোশ্চেন কোশ্চেন যা ছিল ম্যাডামকে পাঠিয়ে দেবে, আমি একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস নেবো, ঠিক আছে ঋতুপর্ণা? একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস নেবো, সেখানে সব সলভ করাবো, এই কয়েকদিনের মধ্যে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস নেবো। এই লাল শাড়ি করবো তাহলে, চলো লাস্ট একটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এত সবাই যখন লাল শাড়ি লাল শাড়ি করছো। ওকে। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইচা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে, বলবো আমি এই কথা কেমনে? ও চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে, বলবো আমি এই কথা কেমনে? তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে? লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পাই, আমার চোখের জল মিশাইয়া নীলানা বিদায়। তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হাই। জানি আজ রাত
হইবা পরের, আর ভাইব না মাই। চলো তাহলে গুড নাইট, সবাই এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবে। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর অনেক অঙ্ক করব, এমসিকিউ করব, সবকিছু করে। পৌলমি বলছে আমার মা বসে হাসছে, বলে সেই তো স্যার করে। তোমার আন্টিকে আমার তরফ থেকে, মানে তোমার মাকে আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে দিও। পরে নতুন কিছু গান শোনাবো, ঠিক আছে? একই গান রোজ রোজ শোনাতে ভালো লাগে না। একটা গান ছিল না, নেক্সট দিন এই গানটা করবো, ঠিক আছে? মনে মেঘ জমতে থাকে ওই গানটা। মনে মেঘ জমতে থাকে, উড়ে যাই দুর্বিপাকে। মনে মেঘ জমতে থাকে, উড়ে যাই দুর্বিপাকে। চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে, আই ফিরে আই, 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 আই ফিরে আই। একা রাত বাঁকা চাঁদ লাগে না যে ভালো রে আর। নেই মন নেই রং, জানি নেই কিচ্ছুই করার। ও একা রাত বাঁকা চাঁদ লাগে না যে ভালো রে আর। নেই মন নেই রং, জানি নেই কিচ্ছুই করার। পড়ছে মনে মুখের আদল, ভাঙে বুক ভাঙছে পাহাড় মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে, আই ফিরে আই, 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 আই ফিরে আই। চলো পরের দিন শোনাবো বলে এখনই শুনিয়ে দেবে। কি জনম জনম সাথ, জনম 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 সাথ চলনা হে। এটা এটার কথা বলছো? শুনতে হি কসম,
मेरे होके रहना कहना कहना अलविदा। ওকে, গুড নাইট তাহলে। টাটা, সবাইকে গুড নাইট, সবাই পড়ে আসবে। ঠিক আছে ফাতেমা, তোমার গানটা শোনাবো। দেখেছো অনেকবার, আমি অনেকবার ওকে লিখলাম।